প্রথম কথাটা ছিল এই জীবনে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন যদি মামুন চলে আসে, হুম, হুম। আপনি কি করবেন? আমি থাকবেন? চাই সবকিছু ঠিকঠাক হয়ে যাক। কারণ আমি কখনোই আমার শৈশবে ফেরত যেতে চাই না। এখন কি আপনারা বিয়ে করেছিলেন নাকি লিভ টুগেদার? বিয়ের কথাটা আমি এই মুহূর্তে একদমই ডাইরেক্টলি বলব না। বেসিক্যালি প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাজিয়াগো টিভির নিয়মিত অনুষ্ঠান আমি কিছু বলতে চাই। সাথে আছি আমি ইসমাত জাকিয়া এবং আমার সাথে আছেন আপনাদের সবার অতি পরিচিত মুখ, সবার প্রিয় মুখ লায়লা। চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। লায়লা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি এবং আপনাকে দেখে বেশি ভালো আছি। থ্যাংক ইউ। আমাকে দেখে কেউ ভালো আছে এটা শুনলেই মনটা ভালো হয়ে যায় আসলে। লায়লা, আজকে আমার এই অনুষ্ঠানের নাম হচ্ছে আমি কিছু বলতে চাই। এই নামটি শুনে আপনার কেমন লাগছে? আম একদম ডিফারেন্ট। এরকম ডিফারেন্ট নাম সচরাচর দেখা যায় না। আর দ্বিতীয়ত একটু টেনশনে পড়ে গেলাম। আমি কিছু বলতে চাই মানে এখন আমাকে কি বলতে হবে সেটা নিয়ে একটু টেনশন কাজ করছে। একদম মানে যে কথাটা, এমন কিছু কথা আছে আপনার, যে কথাটা কখনোই কাউকে বলা হয়নি। আমরা সেই কথাটা শোনার অপেক্ষায় থাকি। যে এই অনুষ্ঠানে এসে গেস্ট আমাদেরকে এমন একটা কথা বলবে যে কথাটা আর কোনো প্রোগ্রামে সে বলেনি। আমরা সেই কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই। খুবই ডিফিকাল্ট আমার জন্য বিকজ আমি আসলে নিজের লাইফটা খুব এক্সপোজ করতে চাই না। উম তো বলতেও চাই না তেমন একটা। আমরা ১ম এ জানতে চাচ্ছি আপনার শৈশবকালটা কিভাবে কেটেছে? শৈশবকালটা খুবই ডিসিপ্লিনের মধ্যে কেটেছে আমার। আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে আমি একটা ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে হুম। এসেছি। সো আমার লাইফ চরম ডিসিপ্লিনে ছিল। মানে ডিসিপ্লিনের বাইরে কিছু করার কোনো স্কোপ ছিল না। টাইমলি খাওয়া, টাইমলি ঘুমানো, টাইমলি ওঠা, টাইমলি বই নিয়ে বসা, টিভি কতটুকু দেখব, সবকিছুই এক্সট্রিম আমার যে রুটিন দেওয়া ছিল হুম, ফ্যামিলি হুম। থেকে, ওই রুটিনের বাইরে আমি কখনো যেতে পারিনি। মানে আমি কখনো আউট অফ দ্য বক্স চিন্তাও করার মতো কোনো স্কোপ হয়নি আমার। আচ্ছা, আচ্ছা। এক্সট্রিম ডিসিপ্লিনের মধ্যে ছিলাম। আ আপনার মাঠে খেলাধুলা করা এগুলো কি কখনো আমি হয়েছে? আমি মাঠে কখনোই খেলাধুলা করিনি। আমি একদম খুব শান্তশিষ্ট একজন মানুষ ছিলাম ছোটবেলায়। যেটা শুনেছি আমি আমার ফ্যামিলি থেকে। আর এমনিতেও মানে আমি এই যে যেটা বললাম যে এখন আমাকে এত এক্সপোজ দেখছেন বিশেষ একটা ব্যক্তির কারণে। বাট আমি একদমই অলওয়েজ ব্যাক বেঞ্চার। সবসময় স্কুল, কলেজ সবখানে একদম পিছনে বসতাম। চুপ করে থাকতাম, চুপ করে আসতাম, চুপ করে যেতাম। কারো সাথে যে সেকেন্ড একটা ব্যক্তির সাথে যে কথা বলতাম, এরকম আমার লাইফে আপনার হয়নি। স্কুল কোথায় ছিল? আমার আসলে উম মিলিটারি আ ফ্যামিলিতে জন্মগ্রহণ করা যেটা হয়েছে যে আমরা বাংলাদেশে যতগুলো ক্যান্টনমেন্ট আছে, সবগুলোতে ঘোরা হয়েছে। অ্যান্ড সবগুলো ক্যান্টনমেন্টের কোনো না কোনো স্কুলে আমার পড়া হয়েছে কয়েকবার করে। আচ্ছা, আচ্ছা। শৈশবকালে মানে কিশোরকালের কিশোরী বেলায় কোন স্মৃতিটা আপনার এখনো মনে পড়ে? আমার অনেক স্মৃতি আছে। মানে এত আম মেমোরেবল লাইফ আমার। এত এবং আমরা আসলে এত জায়গায় মুভ করেছি, এত মানুষকে দেখেছি। একেকটা ডিস্ট্রিক্টে যেখানে হুম। ক্যান্টনমেন্ট ছিল সেসব জায়গায় গিয়েছি এবং একেকটা স্কুলে দেখা গেছে ২-৩ বার করে পড়ালেখা করা হয়েছে বিকজ বারে, বারে ঘুরে এসে ওইসব জায়গায় পড়েছি। তো এটা কোনটা থেকে কোনটা বাঁচবো আ আমার ঠিক মনে আসছে না। বাট খুব ছোটবেলার একটা ঘটনা মনে আছে। সেটা হচ্ছে যে আমি তখন আমার বয়স তখন খুব কম। মেবি ৪ বাট তারপরেও ঘটনাটা মনে আছে। কারণ হচ্ছে যে তখন জীবনের ফার্স্ট সূর্যগ্রহণ ব্যাপারটা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমি দেখলাম যে সবাই বলছে যে আজকে বাইরে যাওয়া যাবে না, আজকে আকাশের দিকে তাকানো যাবে না। আজকে যে বাইরে যাবে তার চোখ হ্যাঁ, ব্লাইন্ড হয়ে হ্যাঁ, হ্যাঁ। যাবে। অ্যান্ড কা কা আ কিছু, কিছু লোককে দেখলাম ওই যে আ এক্স-রে যে ফিল্মগুলো ওই ফিল্ম পেপারগুলো নিয়ে এভাবে করে বের হচ্ছে। মানে ওইটা আমার সূর্য কাছে একটা দেখার হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ। যে সূর্যগ্রহণ ব্যাপারটা হ্যাঁ। আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার হুম। মনে হয়েছিল যে অত ছোটবেলাতেই এই জিনিসটা এমনভাবে আমার মনে আছে যে কি বলবো? যে সূর্যগ্রহণ জিনিসটা এখন হয়তো দেখেছি যে
পরবর্তী লাইফে অনেকবারই হয়েছে। বাট ওই তখন যে একটা ফিলিংস এসেছিল যে সূর্যগ্রহণ মানে ভয়দায়ক কোনো ব্যাপার, হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা সূর্য পৃথিবীকে খেয়ে ফেলবে। এই ধরনের একটা ব্যাপার, মানে মনে একটা আতঙ্ক ছিল। সবার মধ্যে একটা কেমন উৎসব ভাব ছিল যে আজকে সূর্যগ্রহণ, তাকানো যাবে না বাইরে। সূর্যের দিকে তাকালে তো চোখটা অন্ধই হয়ে যাবে। এই ব্যাপারটা অনেক একটা মানে ইফেক্ট ফেলেছিল আমার আচ্ছা, আচ্ছা। মধ্যে। আপনার মুখ থেকেই শুনলাম যে আপনি ছোটবেলাটা আপনার কেটেছে খুব ডিসিপ্লিনের মধ্যে। তো কখনো কি মনে হয়েছে যে নিজের মতো করে বাঁচি? মানে উঠতে ইচ্ছে করেছে কখনো? আসলে আ এই ডিসিপ্লিন লাইফটা এরকম যে খুব লোনলিনেস একটা ছিল ছোটবেলা থেকেই, যে ইচ্ছে করলেই আমরা আসলে সবকিছু করতে পারতাম না আমাদের ফ্যামিলিতে। ইচ্ছা করলে অনেক কিছুই মনের এক্সপ্রেশনটা আমরা হুম, হুম, কারো সাথে শেয়ার করতে পারতাম না। আর তারপরে যেটা হয়েছে যে সবার সাথে মিশার ব্যাপারটাও আমার হয়ে উঠত না। হুম। তো গল্পের বই পড়তাম। যে গল্পের বইটা আমার কাছে একটা উইন্ডোর মতো ছিল। খুব ছোটবেলা থেকেই আমি সেবা প্রকাশনীর ৩ গোয়েন্দা বই পড়তাম। তো ৩ গোয়েন্দা বই আমার জন্য খুব বড় একটা রিলিফ ছিল। ৩ গোয়েন্দার ৩ জন ক্যারেক্টারের ডিফারেন্ট এক্টিভিটিস যেগুলো ছিল, সেগুলো তখন আমি বইয়ের মাধ্যমেই আসলে আচ্ছা। আমার ওই জিনিসটা আমি ভুলে থাকার চেষ্টা হুম, হুম, করতাম। হুম, বই ছাড়া আর কখনো যে আউট অফ দ্য বক্স হতে হবে বা হতে পারবো, ওইটা হুম, কখনো কল্পনাতে আসতেও পারেনি। বিকজ আমরা এমন ফোকাসড একটা লাইফে ছিলাম যে ওইভাবে আসতেও পারেনি। হুম, তো হুম। বই যখন পড়তাম তখন মনে হতো যে আমার সামনে একটা অন্য একটা ওয়ার্ল্ড খুলে গেছে। আচ্ছা, এই ৩ গোয়েন্দা ছাড়া আর কি, কি পড়া হয়েছে? ছোটবেলায় আমি আমরা খুব ছোটবেলা থেকে গল্পের বই পড়তাম। আমাদেরকে আম অনেক ছোটবেলায় দেখেছি যে বাবা-মা কিনে দিয়েছিলেন নিউ মার্কেটে সোনামণির গল্প, তারপর বিড়াল ছানা, হুম, হুম। উলের বল, এই ধরনের একদম ছোট্ট বাচ্চাদের যে পাতলা বইগুলো, এত বড় ছবি বড় করে লেখা। ওই বইগুলো থেকে আসলে পড়া শুরু হয়েছে। তো তারপরে একটু বড় হওয়ার পরে যখন আমি ক্লাস 6-7 এ পড়ি, তখন থেকে আমি ৩ গোয়েন্দা পড়তাম। সেবা প্রকাশনের বইগুলো তখন অনেক পড়তাম। মানে ৩ গোয়েন্দা পড়ার সাথে আমি অনুবাদগুলোও পড়তাম। বিকজ আচ্ছা, আমি আচ্ছা। বাংলা পড়তে পারি। হুম, সো অনুবাদগুলোও পড়তাম। তারপরে শুরু করলাম, আমি ডাই হার্ড ফ্যান হয়ে গেলাম ডক্টর হুমায়ূন আহমেদ স্যারের। হ্যাঁ, হ্যাঁ। উনার সব লেখা ১ম বইটা পড়েছিলাম 'তোমাদের জন্য ভালোবাসা', একটা সায়েন্স ফিকশন হুম, বই হুম, ছিল। হুম। ওনার বই পড়তাম। এছাড়াও আমি বই পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়েছি। বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশ নন্দিনী' পড়ে আমার খুব ভালো লেগেছে। এই বাংলা বইগুলো আমি অনেক পড়েছি। হুম, হুম, হুম। আপনি যে সময়ের কথা বলছেন, ওই সময়ে আমরা আসলে একদম বইপোকা ছিলাম। হ্যাঁ, সবাই বই পড়তে খুব পছন্দ করতাম। এই বই পড়তে গিয়ে কখনো কি গল্পের বইয়ের কথা বলছি, পড়তে গিয়ে কখনো কি বাবা-মায়ের বকুনি খেতে হয়েছে? না, বই পড়ার ব্যাপারে না আমি দেখেছি যে বাবা-মা কখনো রেস্ট্রিকশন করে দেয়নি। উনারা আ যখন দেখলেন যে আমি বই পছন্দ করি, পড়ছি এবং ভালো লাগছে, উনারা আমাকে আ রেগুলার বই কিনে দিতেন। হুম, এমন হুম, হয়েছে হুম। যে প্রতিদিনই বই কিনে দিচ্ছেন বা প্রতিদিনই অর্ডার করছেন বা কোনোভাবে হুম, বাসায় বইটা আসছে। এবং সবচেয়ে আ ভালো ব্যাপার হলো, আমি তখন ক্লাস 2 তে পড়ি। আমার বাবা আমাকে নিয়ে যে ক্যান্টনমেন্টের যে লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরির মেম্বার বানিয়ে দিয়েছেন। সো আমি প্রত্যেকদিন বিকালে সাইকেল চালায় আমি ওই লাইব্রেরিতে যেয়ে আমি আ ইলিয়ড পড়েছি, ওডিসি পড়েছি, গ্রিক উপকথা যেটা, সেই বইগুলো তখন ওই লাইব্রেরিতে বসে পড়তাম। তো আমি আ টিল আমি আম পড়ালেখা যতদিন করেছি, ততদিন আমি লাইব কোনো না কোনো লাইব্রেরির মেম্বার। এবং কোনো না তখন আমি আর আমি কিন্তু মানে এমন না যে আমি খুব পড়ুয়া টাইপের, খুব আচ্ছা, আচ্ছা। স্টুডিয়াস বা আমার স্কুলের বই দেখলেই ঘুম চলে আসে। স্কুলের বইয়ের সাথে আমার এই যে এই বইগুলো, হুম, যে বিনোদনমূলক বইগুলো, এগুলো মধ্যে একটা I don't know সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। যখনই আমি স্কুলের বই দেখতাম বা কলেজের বই দেখতাম বা ইউনিভার্সিটির বই দেখতাম, তখনই আমার ঘুম চলে আসতো। তো আমি আচ্ছা। পরীক্ষার আগে ১ম এ আগে ২-৩ ঘন্টা গল্পের বই পড়ে ১০-১৫ মিনিট স্কুলের বই পড়তাম। আ লায়লা যেটা হচ্ছে পড়াশোনার বই খুব কম পড়তো। যেটা আমরা মানে বুঝতে পারলাম আরকি। তো সে সময় ছাত্রী হিসাবে হচ্ছে লায়লা কেমন ছিল? এবং কি স্বপ্ন ছিল বড় হয়ে কি হবে? আচ্ছা, ছাত্রী হিসেবে আমি তো আপনাকে বলেছি I was always the back bencher
এবং পড়ালেখার দিকে আমার কোনো রকমই ইন্টারেস্ট নাই। পড়ালেখা মাথায় নেওয়ার মতো আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু অল ইন এ সাডেন দেখা গেছে কি কিছু লাইফের পড়ালেখার লাইফে কিছু টাইমে আমি খুব ভালো রেজাল্ট করে ফেলেছি। যেমন আমি যখন ক্লাস 9-10 এ পড়তাম, তখন খুব সাডেনলি দেখা গেছে ১ম ১-২ এর মধ্যে আমার রেজাল্ট চলে আসছে। হুম, বাট হুম, সারা হুম, জীবনই আমার রোল হুম, একেবারে হুম, হুম, শেষের দিকে। হুম, হুম। তারপরে আ বাকি পরীক্ষাগুলো আমি কোন রকমে পরীক্ষা দিলাম, কোন রকম রেজাল্ট হুম, করলাম। তখন এটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম বলত। ফার্স্ট ডিভিশন তো এরকম। তো 10-টুনে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস এই ধরনের এগুলো পাওয়া গেল। কিন্তু শেষে যখন আমি এমবিএ করলাম, এমবিএটাই আমার লাস্ট পড়ালেখা ছিল। এরপরে আমার পিএইচডি করার ইচ্ছা ছিল বাট নানা কারণে এখনো হয়ে ওঠেনি। হয়তো কোনোদিন করব। তো আ এমবিএতে আমি তখন আ 4.75 পাই, যেটা আমার জন্য খুব অবাক করার ব্যাপার। কারণ আমার আচ্ছা, মতো আচ্ছা। মানুষ আ যে এইরকম একটা রেজাল্ট করতে পারবে, ইট ওয়াজ আনবিলিভেবল। তো দেখা গেছে যে আমি ছাত্রী হিসেবে ভালো না। হ্যাঁ। কিন্তু লাইফের কোনো না কোনো স্টেজে একটু ভালো রেজাল্ট করেছিলাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লায়লার মধ্যে ট্যালেন্ট ছিল। ট্যালেন্টের কারণে অল্প পড়াশোনা করেও অনেক ভালো রেজাল্ট করে আসছে। তো আমরা কি ভবিষ্যতে ডক্টর লায়লাকে পাবো? এটা আমার ইচ্ছা আছে। আগেও ইচ্ছা ছিল বাট লাইফের নানা রকম আ আপস অ্যান্ড ডাউনস এর কারণে পড়ালেখাটা কন্টিনিউ হুম, হুম। করা হয়নি। স্টপ আছে। বাট আমি ইনশাআল্লাহ I will focus on it. ইনশাআল্লাহ। লায়লা কখন ১ম প্রেমে পড়েন? এটা হচ্ছে it was হচ্ছে in 1986 probably. তো আমি টম ক্রুজের খুব আচ্ছা। মানে কি বলবো হ্যাঁ, ফ্যান হয়ে ফ্যান। যায়। ফ্যান হ্যাঁ, মানে কি ডাই হার্ড ফ্যান। এত হ্যাঁ, ভালো লাগলো, অ্যামেজিং লাগলো। হ্যাঁ। ফার্স্ট মুভিটা দেখলাম টপ গান। টপ গান দেখার পরে তো আমি জাস্ট অ্যামেজড টু সি হিম। তো ওই পছন্দই আমার মনের ভিতরে ওই যে তখন হুম। ছিল, এখন পর্যন্ত আছে। না, আমার ওটা টম ক্রুজ না। রিয়াল টম ক্রুজ এর না কথা আমি শুনতে আমি চাচ্ছি। আসলে যখনই রিয়াল হ্যাঁ। কোনো আ আ ১ নাম্বার হচ্ছে যে ঐরকম স্কোপটা হয় নাই। আমি মেক্সিমাম টাইমে দেখা গেছে যে ঐরকম সুযোগটা আমি পাইনি। বাসা থেকে যে অতটা লিবার্টি আমাদের কখনোই ছিল না। আর যখনই কাউকে দেখেছি, হ্যাঁ, কখনো হ্যাঁ। আমার মানে কম্প্যারিজন এ আসতো না। কোনোভাবেই টম ক্রুজের সাথে আমি মিলাতে পারতাম না যে ও টপ গানে যেরকম ছিল বা ওর অন্যান্য মুভিতে যেরকম ছিল, আমি ম্যাচ করতে মানে আমার মনের সাথে ম্যাচ হতো না আসলে। আচ্ছা, আচ্ছা। মানে এখনো টম ক্রুজের এখনো টম ক্রুজের জন্য আমি অনেক আচ্ছা। ফিদা। মানে টম ক্রুজকে কি লায়লা এখনো খুঁজে পায়নি? আ টম ঐরকম তো কাউকে পাইনি ডেফিনিটলি। বাট ভালোবাসার মানুষকে তো পেয়েছিলাম। শৈশবের যে স্মৃতিগুলো বা ওই সময়ের যে স্মৃতি এবং এখনকার যে স্মৃতিগুলো কোনটা বেশি মিস করা হয়? আমি কখনোই আমার শৈশবে ফেরত যেতে চাই না। I never want to look back. আর আমি কখনোই মিস করি না। আমার ছোটবেলা বলেন বা যেটা আমি ফেলে এসেছি, হুম, হুম, হুম। সেটা আমি কখনোই মিস করি না। আমি আ খুব প্রেজেন্টে বিলিভ করি এবং আমি বিলিভ করি যে আ ফিউচারটাও একটা টাইমে প্রেজেন্ট হয়ে যাবে। হ্যাঁ। সো I live in present. I don't live in past. যদি আমি কোনো কিছু নিয়ে পড়ে থাকি, সেটা হুম, হয়তো হুম, আমি টাইম দেই যে আমি এটা নিয়ে আছি। বাট শৈশব বলেন, ছোটবেলা বলেন হুম, বা হুম। ছোটবেলার কোনো স্মৃতি বা কোনো মুহূর্ত বা কোনো টাইম I don't miss. খুবই ভালো। আসলে সবসময় বর্তমানকে নিয়ে থাকাই ভালো। হুম, একটা কথা আছে যে হচ্ছে আম আমরা অতীতেও যাব না, আমরা ভবিষ্যৎ নিয়েও ভাববো না। আমাদের বর্তমান যা হচ্ছে সেটা নিয়ে আমরা থাকবো। ও যে ব্যক্তি এটা নিয়ে থাকে সে কিন্তু খুব ভালো থাকে। সেক্ষেত্রে আপনি কি ভালো আছেন? যখন মানুষ চিন্তা করবে যে আমি আ প্রেজেন্টটা নিয়েই ভালো আছি। ভালো থাকাটা কিন্তু অনেকটাই রিলেটিভ। অনেক কিছু আ উপরে সারাউন্ডিং, হুম। সিচুয়েশন সবকিছুর উপরে ডিপেন্ড করে। সো আমি আ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছোটবেলাটা যেহেতু খুব ডিসিপ্লিনের মধ্যে কেটেছে, তো ইউনিভার্সিটি এই সময়টা আপনার কেমন কেটেছে? আমি ক্লাস 12 পর্যন্ত আর্মি স্কুল, কলেজগুলোতে হ্যাঁ, পড়েছি। বাট ইউনিভার্সিটি তো একটা ডিফারেন্ট এলাকা।
ওখানে যে আমার মনে হয়েছে কি সাগরের মধ্যে একটা ছোট্ট একটা ওই গাপ্পি ফিশ পড়লে যেরকম অবস্থা হয়, ঐরকম একটা সিচুয়েশন আচ্ছা। হয়েছে। এটা তো একটা অনেক বিস্তৃত একটা এলাকা, অনেক ডিফারেন্ট, অনেক জায়গা থেকে মানুষ এসেছে, অনেক সোসাইটি থেকে মানুষ এসেছে এবং আ টোটালি একটা অন্যরকম একটা প্লেস যেটা আসলে আ ওখানে না থাকলে আসলে ফিল করা যায় না। মানে আমি যেটা ফিল করেছিলাম। কারণ আমি তো একটা খুব মনিটরড সিচুয়েশন এর মধ্যে বড় হয়েছি। আপনি কি হোস্টেলে ছিলেন না বাসা থেকেই আমি পড়াশোনা বাসা করেছেন? থেকেই যেতাম। আমি বাসা থেকেই যেতাম। বাট আসলে সবগুলোই লাইফের প্রত্যেকটা স্টেপই হচ্ছে একেকটা একেক ধরনের এক্সপেরিয়েন্স। সব জায়গার কথা মনে করলে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন বা যেখানেই বলেন না কেন, একেকটা জায়গার একেক রকম স্মৃতি, একেক রকম ফিলিংস। তো সবগুলোই যে সবসময় খুব মধুর হবে, ভালো হবে হুম, বা পজিটিভ হবে সেরকম না। খারাপ ফিলিংসও আছে অনেক জায়গায়। বাট খারাপ স্মৃতিটা মনে রাখতে চাই না। হুম। বাবা-মা সম্পর্কে একটু শুনি। আ বাবা-মা দুজন অসম্ভব ভালো মানুষ। আর সব বাবা-মাই দুনিয়ার ভালো হুম, মানুষ। হুম, হুম। আমার বাবা-মা দুজন অসম্ভব ভালো মানুষ। হুম, কোনোদিন আমরা শুনিনি যে তারা একটু জোরেও আমাদের সাথে কথা বলেছে। আমার আ পরিবারে কখনো একটা জোরে সাউন্ড শুনিনি। আমাদের হুম, বাসাটা অলওয়েজ চুপচাপ টাইপের ছিল। আর যেটা হয়েছে যে কখনো তাদের কাছে কোনো ব্যাপার নিয়েই কোনোরকম বকাঝকা বা একটু জোরে ডায়ালগ কেন এটা করেছো? বা এই ধরনের কখনো হুম, শুনতে হুম, হয়নি। হুম, যেহেতু আমরা আমরা আসলে খুব প্যারেন্টস চিলড্রেন ছিলাম। যে উনারা যেভাবে বলবে সেভাবেই করছি। তো তাদের আ মুখ থেকে আসলে কখনো ওরকম হার্শ কখনো কিছু শোনা হয়নি। আর সারা জীবন সাপোর্ট করে গেছেন। হুম, 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 যখনই আমি আ একটা পর্যায়ে যে যখন হয়ে যায় যে বাবা-মার কাছ থেকে নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফ হয়ে যায়, যখনই আমি কোনো প্রবলেমে পড়েছি, হুম, হুম, তা হুম। আমার তাদেরকে বলতে হয়নি। তারা নিজেরাই তাদের নিজ দায়িত্বে এসে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে ব্যাকআপ দিয়েছেন। আপনার কয় ভাই-বোন? আমরা ২ বোন। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি। আসলে এখানে একটা মানুষের পুরো জীবন ১ ঘন্টার মধ্যে পুনরাবৃত্তি করা সম্ভব না। একটা মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়। সেটা কিন্তু আমরা ১ ঘন্টায় বর্ণনা করতে পারব না। যে কারণে আমাদেরকে কিছু জিনিস বাদ দিতে হয়। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে আছেন সবার প্রিয় লায়লা। আমরা আমরা আজকে যে লায়লাকে দেখছি এই লায়লার শুরুটা কবে থেকে হলো? আ আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছেন, এটা যে কোনোদিন আমার লাইফে ঘটবে এই ধরনের চিন্তা ভাবনা বা আ কল্পনাও আমার কখনো ছিল না। আমার লাইফের সাথে একজন পারসন যখন রিলেটেড হয়ে যান, যিনি একজন সোশ্যাল মিডিয়া ফেস বা সোশ্যাল মিডিয়ার খুব পরিচিত মুখ। হুম, তো তার সাথে থাকার কারণেই বা তার সাথে সান্নিধ্যে আসার কারণেই লোকজন আমাকে আ দেখে ফেলেছেন এবং তারপরে যখন হয় যে গ্র্যাজুয়ালি একটা টাইমের সাথে আমি নিজেও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করা শুরু করি, হুম। তখন থেকেই লোকজন হয়তো আমার ব্যাপারে কিছু ইন্টারেস্ট শো করেছেন বলেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে। আচ্ছা আপনার কেন মনে হলো যে আ মামুনকে আমরা যাকে প্রিন্স মামুন হিসেবে চিনি, আ তাকে আপনার আ পার্টনার হিসেবে নেওয়ার চিন্তাটা কবে থেকে হলো? আচ্ছা, এটা তো একদিনে হয়ে যায়নি। এটা একটা আ ভালো লাগাটা কবে থেকে শুরু ভালো হয়? লাগা আসলে ১ম থেকেই ছিল। আমি এই গল্পটা আগে বলেছি অনেক জায়গায়। সেটা হচ্ছে কোভিডের টাইমে যখন আমরা বাসায় বসেছিলাম, কিছুই করার ছিল না। বাইরের ওয়ার্ল্ড এর সাথে হুম, কোনো হুম, রকম হুম। যোগাযোগ ছিল না। তখন একটা মাধ্যম ছিল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় দেখা হতো। তো সোশ্যাল মিডিয়াতে তখন একটা আ মাধ্যম ছিল Facebook। তো হুম, হুম। Facebook টাই আসলে সবাই ইউজ করত। তো Facebook এ নানা রকম ইনসিডেন্ট ফিডে আসতো। হুম, তো হুম, হুম। তখন একটা মামুনের লাইফের একটা নেগেটিভ ইনসিডেন্ট চলে আসে ফিডে। তো ওটা যখন আমি দেখছিলাম, দেখার পরে তখন আ বারবারই ফিডে ওর ভিডিও বা ওকে হুম, হুম, নিয়ে হুম। যেসব ট্রল করা হতো বা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করা হতো, এগুলো বারেই আমার নিউজ ফিডে চলে আসতো। ফিডে চলে আসার পরে একটা টাইমে ১ম এ আমার কাছে কখনোই ভালো লাগেনি। এই ধরনের হুম, হুম, যেহেতু ওকে নিয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট চলছিল। হুম। তো ১ম এ আমার কখনোই ভালো লাগেনি। তো পরে আস্তে যখন আমি ওকে দেখা শুরু করলাম, ওর লাইফস্টাইল দেখা শুরু করলাম, আমার ওর জন্য মায়া লাগলো বিকজ ও হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে
আপনার মায়া লাগলো? হ্যাঁ, মানে মায়া কবে লাগলো। থেকে মায়াটা মায়া লাগলো? লেগেছে এটা বলবো এটা ২০২০ সাল হবে। আচ্ছা। তখনই যখন আমি একটু একটু মনোযোগ দিয়ে দেখা শুরু হুম, হুম। করছিলাম যে ছেলেটা তো ছোট একটা ছেলে। হ্যাঁ। অ্যান্ড এই ছোট ছেলেটা সে যখন তুলে ধরলো যে আসলে তার একটা ফ্যামিলি রান করতে হয় অ্যান্ড হুম, তার হুম, হুম। আ বাবা-মা কিছু করে না। তার ২ ভাই আছে, ভাই-বোন আছে, হুম, তারাও কিছু করে না। হুম। এবং সে একা সোশ্যাল মিডিয়া দিয়েই তার ফ্যামিলিটা রান করতে হয়। এই জিনিসটা আমার খুব মনে লেগেছে। কারণ আমি তখন অলরেডি লাইফে অনেক স্ট্রাগল করে ফেলেছি অ্যান্ড আই নো যে হাউ ডিফিকাল্ট ইট ইস একটা হুম, হুম, হুম। ফ্যামিলি রান করার ব্যাপারে। এবং আমার তখন মনে হয়েছে যে এই বয়সে ওর খেলাধুলা করার কথা, গেম খেলার কথা মানে ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা কি করে? বন্ধুদের সাথে হুম, আড্ডাবাজি, হুম, হুম। এখানে বেড়াতে যাওয়া, ওখানে বেড়াতে যাওয়া বা গেম খেলা মোবাইলে বা এই ধরনেরই। তো এই লাইফটার ছাড়া সে চিন্তা করছে যে আজকে আমি কিভাবে আর্ন করব। এটা থেকে আমার ওর জন্য খুব একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। আমার তারপর ধারণা যে তখন হয়তো এটার এই ব্যাপারটা থেকে আরো অনেক মানুষেরই সফট কর্নার যেহেতু আমি একটা হুম, সাধারণ পাবলিক। আমার মধ্যে আমিও তো এত সোশ্যাল মিডিয়া ইউজার না। আমার মধ্যেই এই জিনিসটা ওর জন্য ক্রিয়েট হয়েছে। তো হয়তো তখন যারা ওর ভিডিওগুলো দেখেছেন তাদের মধ্যেও সফট কর্নার তখন হয়তো ইউজ হয়েছে আচ্ছা, ক্রিয়েট আচ্ছা। হয়েছে। আম আমরা তো অনেক সময় দেখেছি, অনেক সময় শুনেছি যে লায়লা তার নিজের মুখে বলেছে, "আমি তাকে অনেক ভালোবাসি, হ্যাঁ, অনেক ভালোবাসি।" হ্যাঁ, অনেক। তে এখনো। অনেক। অনেক ডেফিনিটলি। এটা ভালোবাসা এমন একটা জিনিস না যে আ রাগারাগির সময় তো দুনিয়া উল্টায় যায়। তখন তো ২য় বিশ্বযুদ্ধ, ৩য় বিশ্বযুদ্ধ হয়ে যায়। কিন্তু এন্ড অফ দ্যা ডে তে ভালোবাসার মানুষটা না কখনো ঘৃণার মানুষ হয়ে যায় না। আপনাদের মধ্যে মানে কে ১ম আচ্ছা, যোগাযোগটা যেটা করে? হলো যে Facebook এ ওর এই আম ভিডিওস গুলো দেখার পরে আমি জানতে পারলাম যে হি ইস আ অন্য আদার প্ল্যাটফর্ম হুম, ইউজার হুম, হুম। যেমন Instagram ইউজ করে, Likee ইউজ করে যেগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। মানে Instagram একটা আইডিয়া টিকটক। ছিল আমার। হ্যাঁ, TikTok আইডিও ছিল না আমার। আচ্ছা, Likee, আচ্ছা। TikTok এসব আইডি ছিল না। সো আমি পরে Likee অ্যাপটা ডাউনলোড করি অ্যান্ড Likee অ্যাপটা ডাউনলোড করে আমি কিন্তু তখনও জানতাম না যে প্রিন্স মামুনের অরিজিনাল আইডি অলরেডি ব্যান এবং তখন যেসব প্রিন্স মামুন নিয়ে নাম দিয়ে যেসব আইডি গুলো খোলা ছিল, এগুলো সব ফেক আইডি ছিল। ও আচ্ছা, এটা কত সালের ঘটনা? এটা ২০২০। ও আচ্ছা। তো আমি ওই ফেক আইডিতেই ওর ভিডিও দেখতাম অ্যান্ড মায়া লাগতো যেটা এখন হ্যাঁ, হ্যাঁ, সবার হ্যাঁ। লাগে। মায়া লাগতো অ্যান্ড তারপরে যেটা হতো যে আমি কমেন্ট করতাম এরকম। তো কমেন্ট দেখে ওই ফেক আইডিরা আমাকে ইনবক্সে মেসেজ পাঠাতো। আচ্ছা, তো আচ্ছা। আমি ভাবতাম যে আমি বুঝি রিয়াল প্রিন্স মামুনের সাথে গল্প করে যাচ্ছি। তো এইটা পরে ২০২০ এ ১৫ সেপ্টেম্বর কিন্তু ওর বার্থডে। তো ১৫ সেপ্টেম্বরের কিছুদিন আগে অগাস্টে ১ মাস আগে। অগাস্টে আমি আ জানতে পারি যে তার এগুলো হচ্ছে ফেক ফেক আইডি। আইডি এবং তাদের সাথে আমি ইনবক্সে অনেক কথা বলেছি যে, "তোমার অনেক ভালো লাগছে ভিডিও, সুন্দর লাগছে ভিডিও। এই ড্রেসটা পরলে অনেক ভালো লাগছে। হ্যাঁ, বা এই হেয়ার স্টাইলটা এভাবে করলে ভালো লাগছে।" এই ধরনের। আ তারপরে পরে জানতে পারি যে ওর আইডি গুলো ব্যান এবং ও অরিজিনালি তখন শুধু Instagram এ অ্যাক্টিভ। ও আচ্ছা, তখন আচ্ছা। Facebook এ অ্যাক্টিভ ছিল না। আচ্ছা, আচ্ছা। Instagram অ্যাক্টিভ আর TikTok আইডি একটা আছে বাট ওটাতে সে তখন ভিডিও আপলোড করতও না। আচ্ছা, ফেক আচ্ছা। আইডির সাথেই আমি প্রায় অনেক প্রেম দিন শুরু হ্যাঁ, হলো, তাই প্রেম না? না মানে ভালো লাগা। কথাবার্তা শুরু হলো না ভালো লাগার টাইপও কথা হয়নি তখন। আচ্ছা, মানে হাই আমার হ্যালো আমার মনে টাইপের। হয়েছে যে আমি যদি হুম, একটু ইন্সপায়ার করি হুম, হুম। ওর হয়তো ভাল লাগবে কারণ ও তো সারাদিন কাজই করে। তো কেউ যখন কাজের মাঝখানে একটু ইন্সপিরেশন দেয় তখন হয়তো ওর মনটা ভালো থাকতে পারে। আমি আচ্ছা, বলি আচ্ছা, তোমাকে সুন্দর লাগছে বা তোমাকে ভালো লাগছে বা আচ্ছা। তুমি এই ড্রেসটা না পরে ওই ড্রেসটা পরে আসলে ভিডিও করলে ভালো লাগবে বা এই থিমটা ভালো হয়েছে আরো কয়েকটা ভিডিও করো। এই ধরনের কথাই ছিল। তারপর প্রেমের ব্যাপারটা হচ্ছে তখনো আসেনি। আচ্ছা, তারপর রিয়েল মামুনের সাথে কবে পরিচয় হলো? রিয়াল মামুনের সাথে আমি যখন জানতে পারলাম যে এগুলো সবই ফেক আইডি হুম, এবং এগুলো কেউই প্রিন্স মামুন না। হুম। অ্যান্ড প্রিন্স মামুনের অরিজিনাল আইডিটাই হচ্ছে Instagram আইডি। তো Instagram এ তখন আমি
ওকে টেক্সট করলাম যে আমি মামুন ভেবে আমি অনেক মানুষের সাথে ইনবক্সে কথা বলে ফেলেছি। তখন আমি বিকজ ওইটাতে তখন লাইভ হচ্ছিল। তো ওই ইনস্টাগ্রামে কথা বলার পর্যায়ে ওর একটা টাইমে ওর অরিজিনাল লাইকি আইডি যেটা ব্যান হয়েছিল সেটাও ব্যাক করলো। তো ও তখন লাইকিতেও লাইভ করতো, ইনস্টাগ্রামেও লাইভ করতো। আর আমি বাসায় বসে, বসে নিয়মিত ভিউয়ার ছিলাম। আচ্ছা। দেখতাম। আ তারপরে দেখতাম যে ও যখন লাইভ করছে ও বোর হয়ে যাচ্ছে। আমি যদি লাইভের মধ্যে কমেন্ট করতাম, ও হ্যাঁ, একটু হ্যাঁ। ইন্সপায়ার্ড হতো। আচ্ছা, ভালো আচ্ছা। ফিল করতো। তো আমি কমেন্টস করতাম। আমি দেখতাম না দেখতাম সারারাত জেগে ও লাইভ করতেছে। আমি ধরেন ৪-৫ টা কমেন্টস করে দিতাম, "কেমন আছো? ভালো আছো কিনা? খাওয়া-দাওয়া করেছো কিনা? সুন্দর লাগছে" বা হার্ট ইমোজি দিতাম। পার্পল কালারের হার্ট ইমোজি দিতাম আচ্ছা, সো আচ্ছা, দ্যাট আচ্ছা। তার তার দেখে ভালো লাগে। কারণ এই যে লাইভ আমরা করি এটা আমাদের কাছে হয়তো টাইম পাস। বাট ওর কাছে এটা ছিল মিনস অফ আর্নিং হুম, মানি। হুম, হুম, সে যত লাইভ করবে, হুম। তাকে যত মানুষ আ কমেন্ট করবে, হ্যাঁ, ততই তার লাইক করবে। হ্যাঁ, ততই তার আর্নিং টা তত বেশি হুম, হুম। হবে। তো এটা কিন্তু তার কাছে তখন ওই জিনিসটা তখন কি মনে হচ্ছিল যে এটা আমার একটা কাজে যাওয়া। যেমন আমরা অফিসে গেলে সারা কাজ থাকুক না থাকুক ৯ টা ৫ টা বসে থাকতেই হবে। হুম, হ্যাঁ? ওর কাছে ওর কাজ থাকুক না থাকুক ওর ৩ ঘন্টা লাইভে থাকতেই হবে। হুম, তো হুম। ওকে দেখতাম যে ড্রাউজি হয়ে যেত, বোরিং হয়ে যেত। আ কতক্ষণ আর মানুষকে এন্টারটেইন করা যায়? কতক্ষণ আচ্ছা, আর আচ্ছা। মানুষ ওর লাইভে থাকবে? তারপর তো ইন্সপায়ার্ড হতো হুম, এগুলো দেখে। এরপর হচ্ছে আপনাদের ভালো লাগাটা কবে থেকে হয়? আচ্ছা, ওর সাথে আমি আ যখন Instagram এ ফার্স্ট কথা হুম, হয় সেটা হচ্ছে কথা না মানে টেক্সট হয় আরকি। ২০২০ সালের ওর বার্থডেতে আমি ওকে উইশ করি। ১৫ সেপ্টেম্বর ওর বার্থডে। ১৫ সেপ্টেম্বরে আমি ওকে উইশ করি। সামনে হ্যাপি আসতেছে বার্থডে। কিন্তু। আচ্ছা। আ হ্যাপি বার্থডে উইশ করি। তারপরে দেখা গেছে যে আমি টেক্সট করেছি, ও ১ টা ২ টা রিপ্লাই করেছে। ভালো, কুমিল্লায় মানে এই ধরনের কোথায় আছে না আছে এই আচ্ছা, ধরনের ও আচ্ছা। হয়তো ১ টা ২ টা রিপ্লাই দিয়েছে। বাট ওর সাথে আমার কথা হয়েছে আরো অনেক পরে। সেটা হচ্ছে ২০২১ সালের 17th মে। ওর সাথে আমার ফার্স্ট কথা হয়। সেটা হয় যে লাইকিতে ও লাইভ করছিল। তো হুম, হুম। লাইকিতে লাইভে জয়েন করার একটা অপশন ছিল। তো আমি এতদিন থেকে দেখেছি যে অনেক মানুষ ওর সাথে ডাইরেক্টলি কথা বলে। হুম, হুম, তো হুম। আমি ভাবলাম why don't I হুম, try আমি ওর সাথে কথা বলে দেখি। তো এর মাঝখানে আরো অনেকগুলো ব্যাপার হয়েছে যেটা আমি ভাবলাম কারো সাথে শেয়ার করিনি। সেটা হচ্ছে যে এর মাঝখানে ওর যে টিম ছিল এবং ওর যে পরিচিত মানুষরা ছিল হুম। এবং ওর আইডি গুলোর যিনি মডারেটর বা অ্যাডমিন বা যিনি লুক আফটার করত, এরকম কিছু মানুষ আমার সাথে আ মানে মেসেঞ্জারে আমাকে নক করেছিল। তখন আমার একটা মেসেঞ্জার ছিল। আচ্ছা। মেসেঞ্জারে নক করে আমাকে জিজ্ঞেস করত যে, "তুমি কি মামুনের সাথে সরাসরি কথা বলতে চাও? হুম, হুম। বা তুমি কি মামুনের সাথে দেখা করতে চাও? হুম, হুম। বা তুমি কি আ মামুনের কোনো অনুষ্ঠানে জয়েন করতে চাও? বা মামুনের সাথে অ্যাক্টিং করতে চাও? বা মামুনের সাথে ভিডিও করতে চাও?" তো এরকমই একটা বড় ভাই, মামুনের খুব কাছের একজন বড় ভাই। যিনি খুব তখন মামুনের লাইফের উপরে উনার একটা খুব বড় প্রভাব ছিল। মানে হুম, উনি হুম। গাইড করতো আরকি। মামুনের মেন্টর বলতে হুম, পারেন। হুম। মামুনের গাইড, মেন্টর হুম, বা হুম। গার্ডিয়ান বলতে পারেন। ওই বড় ভাই আমাকে ডাইরেক্টলি উনার নাম মঈন ভাই। আমি আজকেও মানে খুব স্মাইলিং ফেস এ উনার কথা বলব। উনি আমাকে ডাইরেক্ট আমি তখন ততদিনে মামুনের লাইফস্টাইল আমার রিড করা হয়ে গেছে হুম, যে হুম। কে ওর লাইফে বন্ধু, কে ওর গাইড, কে ওর মেন্টর, আচ্ছা, আচ্ছা। কে ওর নরমাল ফ্রেন্ড, কে ওর পরিচিত জন। ওই ভাইয়া আমাকে নক করে বললেন, "তুমি মামুনের সাথে দেখা করতে চাও?" আমি বললাম, "না।" "তুমি মামুনের সাথে ফোনে কথা বলবা?" আমি বললাম, "না, সেটাও করব না।" বলল যে, "আ এটা কি তোমার রিয়াল আ আইডি?" আমি বললাম, "জি ভাইয়া।" তো মানে যে সব মেয়েরা বসে থাকে যে কখন মামুনের সাথে দেখা করবে, কখন মামুনের সাথে কথা বলবে। আর এই ১ম আমি একটা মানুষ দেখলাম যে মামুনের ফোন নাম্বারটাও আমার কাছে চাইল না। লোকজন তো বসে থাকে যে ভাইয়া একটু মামুনের ফোন নাম্বার অনেক টাকা খরচ করে যে আমি আপনাকে এত টাকা দিব, আমি আপনাকে হুম, খাওয়াতে হুম। নিয়ে যাবো, এই করব, সেই করব। সেখানে তোমাকে আমি এতগুলো কথা বললাম যে আমি মামুনের সবচেয়ে ক্লোজ মানুষ এই মোমেন্টে। অ্যান্ড আমি তোমার সাথে ওর পরিচয় করায় দিতে পারি। আর তোমার কি এত সাহসের অভাব হয়ে গেল? আমার তখন মনে হচ্ছে যে আমি আড়ালে আছি, আড়ালেই ভালো। আমি বেচারাকে ইন্সপায়ার করছি। তার লাইফে তার জন্য যদি ভালো হয়, সেটা যদি তার মনে কোনোদিনও এতটুকু শান্তি নিয়ে আসে, সেটাই আমার জন্য এনাফ। ওর সাথে আমার কথা বলারও কোনো দরকার নেই। বা দেখা করা তো পরের কথা, ভিডিও করা তো পরের কথা। ভিডিও কেন করব? আমি তো আর ইনফ্লুয়েন্সার না বা আমি তো সোশ্যাল মিডিয়ার কোনো লোক না যে আমি ওর সাথে যেয়ে ভিডিও করতে হবে।
এরকম একটা স্টেজ যখন আমাদের পার হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ৮ মাস পরে। মানে এই ৮ মাসে এইগুলো চলছে। আচ্ছা, ৮ মাস যাবত এগুলোই চলছে। এগুলোই চলছে, হ্যাঁ। আচ্ছা। মানে নানা লোক আমার সাথে কথা হ্যাঁ। বলছে, কিন্তু মানে ওরা হচ্ছে যে এই মেয়েটা এত কমেন্ট করছে বা মামুনের সাথে ইনবক্সে হাই হ্যালো হ্যাঁ, বলছে, হ্যাঁ, বাট হ্যাঁ। কোনোদিন সে একটা ফোনে কথা বলতে চায় না। আমরা যেচে পড়ে ওকে নাম্বার দিতে চাচ্ছি বা যেচে পড়ে ওকে দেখাতে নিয়ে যেতে চাচ্ছি। তো তারপরে ২০২১ সালের 17 মে যেটা হলো, ও লাইভে ছিল। ও লাইভে ছিল, আ তো তখন দেখলাম যে লাইভ জয়েন করার একটা হুম, ব্যাপার হুম, আছে, হুম। ওটা ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে, আমি দিয়ে দিই, একটা করে দেখি। হ্যাঁ, কথা বলব না। ১ম গোতে সে দেখা গেল সে আমার কলটা পিক করলো। আমি তাড়াতাড়ি কেটে দিলাম যে কথা বলব না। তো তারপরে মনে হলো, তারপরে সে বলতেছে যে আ তোমাকে তো আ আমি লাইভে জয়েন করেছিলাম, আবার দাও, আবার কল দাও। তো তারপরে আমি আবার যখন কল প্লেস করলাম, তখন সে পিক করলো। খুব একটু কথা হয়েছে, "কেমন আছো?" "ভালো আছি।" বাস এতটুকু বলে শুরু থেকে শেষ। তুমি করে বলতো? হ্যাঁ, সেও আমাকে তুমি করে বলতো, আমিও ওকে তুমি আচ্ছা, করেই আচ্ছা। বলেছি। আমার চেয়ে তো ছোটই হবে, হ্যাঁ। তুমি করেই বলেছি। আর সেও আমাকে তুমি করেই বলেছে। হুম। তারপরে যেটা হলো, ওই কলটা রাখার পরে ওকে আমি ইনস্টাগ্রামে বললাম যে, "আমার নাম্বার এটা, হ্যাঁ? আর ইনস্টাগ্রাম আইডি তো ও হুম, চিনি। হুম, হুম। যদি ওর কোনো দরকার পড়ে।" ওই লাইভে সে বলছিল যে সে পাসপোর্ট করতে দিয়েছে, কিন্তু পাসপোর্টটা তখনো হয়নি। বা পাসপোর্টে কি ধরনের যেন একটা জটিলতা আছে, যে কারণে তার সলভ হচ্ছে না বা সে হুম, পাসপোর্টটা হুম, হুম। পাচ্ছে না সে। তখন আমি বলেছিলাম, "পাসপোর্ট রিলেটেড কোনো যদি হেল্প করতে পারি আমাকে তুমি তাহলে আমার নাম্বারে তুমি দিও, আর ইনস্টাগ্রামে মেসেজ দিলে আচ্ছা, আমি আচ্ছা। করব, দেখব।" হুম। তো তখনই সেইদিন সে লাইভটা শেষ করে সে আমাকে ইনস্টাগ্রামে কল দেয়। ঐদিন অলমোস্ট সারারাতই সে আমার সাথে কথা বলছে। সারারাত কথা বলেছে হচ্ছে আমার ডগি গুলাকে নিয়ে। আমাকে নিয়ে না। আমাকে বা তাকে এই পার্সোনাল কোনো আলোচনা হয় নাই। আচ্ছা। এটা হচ্ছে, আমার বাসায় ২ টা ডগি ছিল। ছোট, ছোট ছিল, তখন ওরা বাবু ছিল। তো ওরা কোথায় কি করতেছে দেখি, আ কি খায়, কিভাবে গোসল করায়, কোথায় পাওয়া যায়, কিনতে পাওয়া আমার খুব শখ। মানে এই ধরনেরই গল্প। অলমোস্ট যতক্ষণ কথা হয়েছে হুম, ভোর হুম, হুম। পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত ১ টার দিকে কল দিয়েছিল। ৩-৪ ঘন্টা খালি ডগি নিয়েই আমরা আলোচনা আচ্ছা, করেছি। আচ্ছা। যখন আপনাদের সাথে কনভারসেশন হতো, তখন মামুনের রিপ্লাই গুলো কেমন ছিল? খুব পজিটিভ? পজিটিভ ছিল। হ্যাঁ, খুবই পজিটিভ ছিল, খুবই আগ্রহ ছিল, খুবই কিন ছিল। হুম। অ্যান্ড তখন যেটা দেখতাম যে একটা মানুষের তখনই ওর 12 মিলিয়ন ফলোয়ার ছিল। হ্যাঁ? একটা আচ্ছা, আচ্ছা। 12 মিলিয়ন ফলোয়ারের মানুষকে কত মানুষ টেক্সট করে, কত হুম, হুম, মানুষ হুম, কল হুম, করে, কত মানুষ সামনাসামনি দেখা করতে চায়। হুম। সো তার আ তার কাছে এই স্পেশালি আমার দিকে ইন্টারেস্টটা খুব ডিফারেন্ট ছিল। আচ্ছা, খুব আচ্ছা। অনেক পজিটিভ ছিল, হুম, অ্যান্ড ওয়েলকামিং ছিল, হুম, অ্যান্ড যেটা হয়েছে যে কমফোর্ট জোন ছিল। আমি যদি কখনো এতটুকু ফিল করতাম যে সে ইগনোর করছে বা হি ইজ নট লাইকিং ইট, হুম। ডেফিনিটলি সেকেন্ড টাইম আমি আর নক করতাম না। মানুষকে আসলে, অচেনা মানুষকে তো ওভাবে বদার করা যায় না। আ এখানে আরেকটি প্রশ্ন বলি। এরপর থেকে আ ওই যে আপনাকে কল দিল, সারারাত কথা হলো, ডগিকে নিয়ে কথা বলল। ও তারপর তো কন্টিনিউ কথা শুরু হলো, তাই তো? তারপরে যেটা হলো যে সারারাত কথা বলার পরে ও ভোরে যখন ফজরের আজান দিয়ে ফেলল, আমি তো আনবিলিভেবল, আমার লাইফে এটা কখনো হুম, হুম, হয়নি যে হুম। একটা ছেলের সাথে আমি এতক্ষণ কথা বলেছি। হুম, হুম। আমার পাস্ট লাইফে কোনোদিনও কারো সাথে কখনোই হয়নি এই ধরনের ব্যাপার। আচ্ছা, আচ্ছা। তো স বাট কোথায় টাইম চলে গেছে, আ আম আমি এট লিস্ট বুঝতে পারিনি যে এতটা টাইম আমি একজনের সাথে ফোনে, হুম, আমি হুম। নট এ ফোন পারসন। মানে যারা আমার কাছের লোক, তারা দেখবে যে আমি ফোন খুব একটা রিসিভ করি না, পিক করি না, কথাও বলি না। ফোনে যে মানুষ গল্প করে, আড্ডা হুম, হুম, করে, হুম। এগুলো আমি কখনোই করতে পারি না। সেখানে আমার জন্য এটা একটা বিগ ডিল যে সারারাত আমি একটা ছেলের সাথে ভিডিও কল ছিল ওটা। আচ্ছা। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ ভিডিও কল। ডগি দেখতে হ্যাঁ, চেয়েছে হ্যাঁ, তো। হ্যাঁ। তো ভিডিও কলে কথা বললাম, অ্যান্ড সকালে যখন আ আজান পড়ল, তখন সে ফোনটা নিয়ে তার আম্মুর কাছে দিল। মানে such a pleasant thing, মানে এই ফিলিংসটা না, যে ওই মোমেন্টে না পড়েছে সে বুঝতে পারবে না যে একটা ছেলে একটা মেয়ের সাথে সারারাত কথা বলার পরে ফোনটা তার আম্মুর কাছে নিয়ে দিল। কেন দিবে? মানে এই ফিলিংসটা অনেক একটা তারপর কি আম্মুর প্রায়োরিটাইজ সাথে ফিল কথা করে। হলো? তার আম্মুর সাথে কথা হলো। তার আম্মুর সাথে কথা হলো, তার আম্মু আমাকে তাদের বারান্দা দেখালো, বারান্দায় কিছু গাছ হুম, হুম, ছিল।
গাছ দেখালো, পাখি দেখালো। তো এটা ইট মেড মি ফিল যে খুব প্রায়োরিটাইজ লাগছিল, যে আমাকে খুব প্রায়োরিটি দিচ্ছে। নাহলে হ্যাঁ, হ্যাঁ, ওর হ্যাঁ। ও একটা মেয়েকে নিয়ে কেন আম্মুর কাছে ফোনটা দিয়ে দিল? আচ্ছা, আচ্ছা। আমি জানি না এটা হয়তো সে আরো কারো সাথে করেছে কিনা, বাট আমার সাথে কেউ করেনি এট লিস্ট। আচ্ছা, আচ্ছা। আ এরপর জানতে চাবো যে ভালো লাগাটা কখন হলো এবং কে ১ম বলল ভালোবাসি? ভালো এবং লাগাটা যেটা হয়েছে যে ১ম আ যেদিন কনভারসেশন হলো, ডেফিনিটলি দুজনের মধ্যেই একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। বাট এটা যে কোনো রিলেশন এ চলে যাবে, এটা আমি তখন থেকে মানতে পারছিলাম না আরকি। যে চিন্তাই করিনি আসলে, আচ্ছা, আচ্ছা। কল্পনাতেই আসেনি। আর তোমাকে ভালোবাসি এই জিনিসটা ও মুখে আমাকে বলেনি। ও টেক্সট করে পাঠিয়েছিল। ও আ নানা রকম ভিডিওস এর মাধ্যমে বলেছিল, বা আ ওই যে ওয়াটারমার্কস এর মধ্যে লিখে পাঠায় না? ওভাবে পাঠিয়েছিল। বাট আই লাভ ইউ কথাটা তখনো ওইভাবে আচ্ছা, ও আচ্ছা। বলেনি। বাট আচ্ছা, ওর এন্ড থেকে এই পজিটিভনেস টা আগে এসেছে। আচ্ছা। ১ম আ মামুনের কাছ থেকে এসেছে, তাই তো? হ্যাঁ, ১ম এরপর আম লালার পক্ষ থেকে কবে গেল? আ এই জিনিসটা না খুব স্ট্রেঞ্জ ব্যাপার, যে আমরা কবে দুজন দুজনকে ওইভাবে আ ফরমালি প্রপোজ করেছি বা আই লাভ ইউ বলেছি, এটা আই ডোন্ট রিমেম্বার। আচ্ছা, কখনোই আচ্ছা। আমরা ওভাবে মনে এটা করতে হয়ে পারিনি। ওটা গিয়েছে। হয়ে গিয়েছে আসলে। বাট ওই যে স আছে না যে আমি তোমাকে ভালোবাসি জিনিসটা কতভাবেই বলা যায়। সো এটা এই এই যে ১ম রাতে যে ভিডিও কল, তার কতদিন পর থেকে শুরু হলো? ১ম রাতের ভিডিও কলের পরেই আ কলের পরেই তার পরের দিনই ওর তারপর দিন থেকেই কথা কনভারসেশন আচ্ছা, আচ্ছা, হচ্ছিল। আচ্ছা। সে কল দিচ্ছিল, আমরা কথা বলছিলাম। আচ্ছা। আচ্ছা, ফিলিংস টা কেমন ছিল? কি মানে আ কিশোরী বয়সে যে প্রেমে পড়লে যে ফিলিংস টা হয়, সেরকম কিছু কি? সেরকম আ আসলে আরো অনেক পরে এসেছে। ১ম ফিলিংস ছিল যে আমরা সে কথা বলত তার ড্রিম এর ব্যাপারে, তার স্বপ্নের ব্যাপারে, তার হুম, হুম। এইম এর ব্যাপারে। আমি ওর কথাগুলো শুনতাম। অ্যান্ড একটা টাইমে নিজেকে মনে হতো মেন্টর, যে ঠিক আছে ও বলুক আমার কাছে। ওর হয়তো এই কথাগুলো বলার লোক নেই। ওর হয়তো আশেপাশে অনেক কাজের লোক হুম, আছে। হুম, মানে কাজের ব্যাপারে কথা বলার লোক আছে, বা তার কাছে চাওয়ার ব্যাপারে লোক হুম, আছে। হুম, কিন্তু তাকে দেওয়ার ব্যাপারে লোকটা হয়তো কেউ নেই। ১ম আমার কাছে নিজেকে ওর ফিয়ান্সে বা গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষ নিজেকে মনে হতো। নিজেকে মনে হতো যে ঠিক আছে। ইফ হি ফিলস কমফোর্টেবল দেন আমার সাথে, আমি ওর সাথে, আর আমিও ভালো। আর ও এত অ্যাট্রাকটিভ একটা মানুষ। ওর সাথে দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে কথা বলে অ্যাট্রাক্ট ফিল করবে না। হি নোস দ্য টেকনিক। যে একটা মানুষকে কিভাবে কনভিন্স করা যায়, কিভাবে হুম। অ্যাট্রাক্টেড ফিল করা যায় এবং কিভাবে আ কমফোর্ট জোন এ নিয়ে যাওয়া যায়। নাহলে এতক্ষণ যদি ওর সাথে কথা বলে আরামই না পাইতাম, তাহলে তো আমি সারারাত ধরে কথা আচ্ছা, আচ্ছা। বলতাম না। টায়ার্ড হয়ে যেতাম বা এরকম কিছু একটা ব্যাপার। তখন মামুন কোথায় থাকতো? তখন মামুন ঢাকাতেই থাকতো। আচ্ছা, আচ্ছা। ঢাকাতে ওর ১০০ ফিট নামে একটা জায়গা আছে। হুম, ওখানে হুম। থাকতো। যখন আপনাদের মধ্যে একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি হলো, তখন কি কোনো শঙ্কা তৈরি হয়েছিল? যে এই মানুষটা একবার চলে যেতে পারে আমার জীবন থেকে? কখনোই হয়নি। কারণ কি? সবচেয়ে ১ম কথাটা ছিল, তোমাকে ভালোবাসি এই কথাটা আ বলার পরে সবচেয়ে ১ম কথাটা ছিল, আ এই জীবনে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি কিন্তু ওকে বলিনি তুমি আমাকে ছেড়ে যেও না। হুম, বা হুম, কারণ আমার পাস্ট লাইফ এ এমন ইনসিডেন্ট হয়েছে, আপনারা তো জানেন। হুম, হুম, হুম। সো আ আমি ওইটা নরমালি নিয়েছি। কিন্তু ওর ১ম কথাটা ছিল যে আমার ভরসার জায়গাটা সে ক্রিয়েট করে দিয়েছে। সে ভেবেছে আমি হয়তো এটা ভাবতে পারি যে সে হয়তো চলে যাবে। ১ম কথাটাই যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে, "আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না এই জীবনে।" আপনাদের দেখা কবে হলো এবং কে ১ম এই দেখা করার প্রপোজালটা দিল? আচ্ছা, আমাদের মধ্যে তখন একদম কমিটমেন্ট এর একটা ব্যাপার চলে আসলো। এতদিনের কথাবার্তায় হুম, যে, হুম, "আমি তোমাকে ছেড়ে যাব না। অ্যান্ড হুম। আমি তোমার সাথে বাকিটা লাইফ স্পেন্ড করতে চাই।" তখন কিন্তু আমি খুব লোনলি ছিলাম। বিকজ আমি তখন সিঙ্গেল ছিলাম। আচ্ছা, অ্যান্ড আচ্ছা। আমি খুব লোনলি ফিল করছিলাম হুম, হুম, ডেফিনিটলি। হুম। অ্যান্ড আমিও এরকম যখন এরকম একটা ভরসার জায়গা পাই, আমার আমার ভালো লাগছিল জিনিসটা। এমন না যে খুব খারাপ লাগছে বা আমি চাই নাই। আমিও চেয়েছি। হুম, হুম, যে হুম। ভালো লাগছে। আর ওর সাথে কথা বলেও আমি খুব কমফোর্ট ফিল করেছি। তো যেটা হয়েছে যে এই ধরনের যখন একটা কমিটমেন্ট এর মধ্যে হয়েছিল,
আমি কিন্তু প্রথমে রিলেশনটা বিল্ড আপ হওয়ার আগে আমি ওর সাথে দেখা করতে চাইনি। সো দেখা করতে চাইনি। ও বলত, "তুমি কি কখনো দেখা করবা না আমার সাথে? এটা সেটা। তাহলে আমরা একসাথে কিভাবে থাকবো?" আমি বললাম যে, "ঠিক আছে, এই বছরও তো তোমার বার্থডে সেপ্টেম্বরে। হুম, হুম। আমি তোমার সাথে ফার্স্ট দেখা আমি তোমার বার্থডের দিনই করব।" তো তখন ছিল মে মাস থেকে জুন মাস হয়ে গেছে। কিন্তু ওটা চিন্তা করেছি যে আরো ৩-৪ মাস পরে আমি ওর সাথে দেখা করব। হুম, তো এই ব্যাপারটা যখন হলো তখন ওর আম্মু কিন্তু ১ম দিন থেকেই তো দেখেছেন, বলেছি যে হুম, হুম, খুব পজিটিভলি নিয়েছেন রিলেশনশিপটা। উনি আমাকে বলতেন যে, তুমি দেখা করো না কেন? ও তো তোমার সাথে কত দেখা করতে চায়।" মানে এত আ সফট মাইন্ড এর মা, মানে এত হুম, অ্যাডভান্স হুম, মাইন্ড এর মা, ও তো তোমার সাথে অনেক দেখা করতে চায়। তুমি আমাদের বাসায় আসো। হ্যাঁ, তোমাদের বাসায় সমস্যা থাকলে আমাদের বাসায় আসো। না হলে তুমি এক কাজ করো, বাইরে যাও, কোনো রেস্টুরেন্টে যেয়ে ওর সাথে দেখা করো। তা আমি বলছি আমি ওর সাথে ওর জন্মদিনেই দেখা করব। আচ্ছা, আচ্ছা। তো তারপরে যেটা হলো যে এর মাঝখানে একটা ঈদ চলে আসলো। কোরবানি ঈদ মনে হয়। হ্যাঁ, কোরবানি ঈদই হবে। তো কোরবানি ঈদের সময় তার আগে একটা ঘটনা হয়েছে। এই ঘটনাটা আ অনেকটা লেন্দি, তারপরেও বলি। সেটা হচ্ছে যে ও খুব ডেসপারেট অ্যান্ড কিন যে আমার সাথে সে দেখা করতে চায়। তো তখন আমি আ ওকে আমার বাসার ঠিকানা দেইনি। তখন আমি বলেছি যে আমি বাড়ি ভাড়া ডিএচএস এ থাকি। আচ্ছা। অ্যান্ড জাস্ট এতটুকুই, তোমার হ্যাঁ, রোড হ্যাঁ। নাম্বার, হাউস নাম্বার কিছু হুম, জানার হুম, হুম। দরকার নেই। তোমার আসারও দরকার নেই। হুম, এখানে হুম। এখানে আশেপাশেও তুমি আসবা না। হ্যাঁ? আর আমার বাসার ঠিকানা আমি তোমাকে দিবও না। আসারই দরকার নেই। তো আমি প্রতিদিন হাঁটতে যেতাম পার্কে। বারিধারা আচ্ছা। ডিওএইচএস পার্কে হাঁটতে যেতাম। তো হাঁটতে যেতাম, তখন ওর সাথে ভিডিও কলে কথা বলতাম। রেগুলার কথা বলতাম। ও হুম, হুম। হাঁটতাম, আমি কথা বলতাম। তো এরকম যখন হাঁটতাম, তো ও একেক সময় বলত কি, "আচ্ছা ব্যাক ক্যামেরাটা দাও তো।" হ্যাঁ, ব্যাক ক্যামেরাটা দিয়ে এখন কথা বলি। তো ব্যাক ক্যামেরাটা দিয়ে এরকম হলো। একদিন বলল যে, "আচ্ছা তুমি একটু সোজা যাও তো।" আমি সোজা গেলাম। "আচ্ছা ঠিক আছে, এখন তোমার বাসায় যাও।" তারপরে আমি কি করলাম, ও যখন বলল, "এখন বাসায় যাও।" হুম, আমি হুম। ভাবলাম যে আরেকটু কথা বলি। আমি সোজা বাসায় না যেয়ে একটু ঘোরাঘুরি করে অন্যদিকে যেয়ে বাঁকাতেরা করে তারপরে আ বাসায় যেয়ে আমি ক্যামেরা অফ করে দিলাম, যাতে ও বাসার গেটের ছবিও না দেখতে পারে। আচ্ছা, আচ্ছা। তো এর মধ্যে একদিন কি হলো, আমার বাসায় মেহমান আসলো। মেহমান আসলো, গেস্ট আসছে, গেস্টকে এন্টারটেইন করছি। তো ও আমাকে ফোন করে বলছে যে, "তুমি আ পার্কে নাই কেন?" আমি অত মাইন্ডফুল ছিলাম না। তো আমি হুম, হুম। বললাম যে, "আজকে তো আমি পার্কে হাঁটতে যাইনি। আমাদের বাসায় গেস্ট আসছে।" বলল, "তুমি সারা জীবনে একদিনও দেখলাম না যে তুমি এই টাইমে হাঁটতে যাও না। হুম, আজকে তোমার পার্কে যাওয়া হলো না কেন?" আমি বললাম যে, "বাসায় মেহমান এসেছে। আমি যাব না আজকে। একটু হাঁটো। প্রতিদিন হাঁটছো, একদিন না হাঁটলে কেমন লাগবে? হাঁটো।" তো আমি বললাম যে, "না, আমি আজকে পার্কে হাঁটব না।" আচ্ছা, আচ্ছা। এটা তখন মামুনের একটা গাড়ি ছিল। আ মামুনের গাড়িতে হাওলার লাগানো ছিল। ওই হাওলারের সাউন্ডটা আমি ভিডিওতে দেখেছি। এই কথা বলতে, বলতে হঠাৎ করে না আমার মনে হলো কি যে আমি ওই হাওলারের সাউন্ডটা শুনতে পাচ্ছি। হ্যাঁ? তো আমি বললাম যে, "তুমি ভিডিও কল দাও তো।" তো ও বলল যে, "না, ভিডিও কল দেওয়া যাবে না। এখন আমি একটু ব্যস্ত আছি।" তো আমি বললাম যে, "আমি তোমার গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছি।" মানে দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট, আমি এই জিনিসগুলো খুব মার্ক করতাম যে হুম, হুম, হুম। কোন সাউন্ডটা কিরকম। ওর গাড়ির সাউন্ড তো আমি তখন বুঝবই। বিকজ আমি তো অনেক মনিটর করতাম ওর লাইফস্টাইলটা। আমি বললাম যে, "তোমার গাড়ির হাওলার, তুমি কি বাইরে?" তো ও আর কিছু বলে না। ও ও বলতেছে যে, আ "আচ্ছা ফোন কাইটো না, হ্যাঁ? ফোন কাইটো না।" তো আমি স্পিকারে দিয়েছি এবং ও স্পিকারে গাড়ির হাওলারের সাউন্ডটা শুনছে। মানে হচ্ছে যে ঘটনাটা সেটা বলি, সেটা হচ্ছে সেদিন সে কুমিল্লাতে গিয়েছিল। এবং কুমিল্লা থেকে ফিরে সে যেটা করেছে, সে ১ম এ ডিওএইচএস এ ঢুকেছে। ঢুকে সে পার্কে গেছে এবং পার্কে গাড়িটা রেখে সে পুরা পার্ক চক্কর দিয়ে আমাকে খুঁজে সে পায়নি। হুম, হুম। তারপরে যেটা করেছে যে সে এবং তার বন্ধু ছিল, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আমারও খুব ক্লোজ হয়ে গিয়েছিল সেই টাইমে। ওরা ২ জন পুরো ডিওএইচএস এর বাসা একটা মানে আমি তখন ওই যে একদিন বলল না যে সোজা যাও, ডানে যাও, বাসায় যাও। মানে হচ্ছে পার্ক থেকে আমি কোন দিক দিয়ে বের হয়েছি ওই ম্যাপটা সে মার্ক করেছে। মার্ক করেছিল। হ্যাঁ? তো কিন্তু আমি তো সেদিন আসলে সোজা বাসায় যাইনি। আমি ঘোরাপেঁচা করে বাসায় গিয়েছি। তো ওরও ঘোরাপেঁচা হয়ে পুরো ডিএচএস সে ৩ ঘন্টা হেঁটেছে। মানে ইট ইস আনবিলিভেবল যে সে একটা জায়গায় গেছিল, সেখান থেকে আসছে, এসে সে খুঁজে হেঁটে একটা করে বাসা করে সে ৩ ঘন্টা ধরে হাঁটছে। হুম, হুম। হাঁটার পরে শেষ মোমেন্টে যখন সে বুঝতে পারছিল না, তখন সে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল,
আমার ফোনের স্পিকারে ওর গাড়ির হাওলা শুনে বুঝতে পারছিল যে ও আমার বাসার সামনে আছে। মানে এতটাই তারপর কি বাসায় আসলো? না, বাসায় আসেনি। ও গাড়িটা আমাদের বাসা, ও চিনে গেল যে এটা আমার বাসা। বাসার হ্যাঁ। সামনে রাখলো। বাসার সামনে রাখলো। আমিও বারান্দায় গেলাম। তখন তো আমার বাসায় ভরা গেস্ট। তো আম্মু বলছে যে, "আসো সবাই খেতে বসছে, এই সেই হাবি-জাবি।" আমি তো বারান্দা থেকে বারান্দার লাইট অফ করে রাখছি। আমাকে দেখানো যাবে না। দেখানোর দরকার নাই। ওর সাথে সামনাসামনি দেখা। তখন খুব আশঙ্কার মধ্যে ছিলাম আসলে। একটা আনসার্টেনিটি র মধ্যে ছিলাম। কোন একটা রিলেশন এ যাবো। অ্যান যাব এটা কি যাব না? হ্যাঁ, এটা কি ঠিক হবে? হ্যাঁ। এটার মানে আমি খুব ইয়েতে ছিলাম, মানে আনসার্টেইন আপনাকে সিচুয়েশন কি ছিলাম। ওই বয়সের যে একটা আ পার্থক্য এইটা কি ভাবাতো? এটা কখনোই আমিও বুঝতে পারিনি, সেও কখনো ফিল করেনি যে আমাদের ২ জনের কথা বলার মধ্যে না কোনো এইজ ডিফারেন্স এর ব্যাপারটা কিন্তু কখনোই আসেনি। হুম, হুম, হুম। কারণ আপনার সাথে আমি যখন কথা বলি, আমি আপনি আমার কোনটা নিবেন? যে আপনি আমার ম্যাচুরিটিটা নিবেন বা আপনি আমার এক্টিভিটিস টা দেখে নিবেন বা আপনার সাথে আমি কোন লেভেলের কনভারসেশন টা করছি। তো ওরও কখনো ফিল হয়নি যে আই এম নট হিজ এজ, বা আমারও কখনো ফিল হয় নাই যে সে একটা চাইল্ডিশ এক্টিভিটিস করতে পারে বা এই ধরনের। আমার কাছেও ওকে আমার কাছে খুব নরমাল লেগেছে। ওর কাছেও ওর খুব নরমাল লেগেছে। তো ওইটা ছিল ফার্স্ট দিন হি আচ্ছা, আচ্ছা। কেম টু আওয়ার হাউস। তারপরে যেটা হয়েছে যে দেখা হয়েছে ঈদের দিন রাতে। আমাদের যদিও দেখা করার কথা ছিল আম বার্থডেতে। সেপ্টেম্বরে। হুম। তারপরেও জুলাই মাসে না জুন মাসে এক্সাক্টলি আমার এখন লিটল কনফিউজড। ২১ তারিখে, প্রবাবলি জুলাই। ২১ তারিখে তখন আমি বললাম যে, তোমার সাথে তো এটা আমার ফার্স্ট ঈদ। তো ঈদের দিন তো আসলে দেখা করা যেতেই পারে।" এর আ আগে ওর বন্ধুর সাথে আমার দেখা হয়েছে। ওর বন্ধু এসেছিল। যে ওর মা আমার জন্য ঈদের গিফট পাঠিয়েছিল। আ আচ্ছা, আচ্ছা। শাড়ি-টাড়ি অনেক কিছু পাঠিয়েছিল। হুম, হুম। ওর বন্ধুকে দিয়ে। তো ওর বন্ধুর সাথে আমার রাস্তায় একটুখানি দেখা হয়েছিল। তো আমি বললাম, "তাহলে তুমি আসো, আমাদের বাসায় আসো, আমরা দেখা করি।" তো ও আর ওর বন্ধু এসেছিল আমাদের বাসায়। কোথায় দেখা করব এভাবে? ছাদে দেখা করতে গিয়েছিলাম। ছাদে টোটালি অন্ধকার ছিল। কেউ কাউকে দেখতে পারিনি। আমিও ওকে দেখতে পারিনি, ও আমাকে দেখতে পারেনি। আর ওটাই ছিল ফার্স্ট মিট আরকি। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি এবং আমার সাথে আছেন লায়লা। এরপর এ এই যে অন্ধকারের মধ্যে দেখা হলো, ওই ফিলিংসটা কেমন ছিল? এই ফিলিংসটা অদ্ভুত একটা ফিলিংস। কারণ হচ্ছে যে ওর সাথে আমি এতদিন কথা বলেছি, প্রায় ২-৩ মাস। কিন্তু এভাবে ইন পারসন এভাবে আমার ওর সাথে দেখা হয়নি। ভার্চুয়াল লাইফ এ দেখেছি। হুম, হুম। অ্যান্ড খুব অল্পটা টাইম ছিলাম। কয়েকটা মিনিট, কারণ ওটা হচ্ছে আমাদের বাসার ছাদ। যেকোনো মোমেন্টে যে কেউ দেখে ফেললে তো হুম, একটা হুম, হুম। এম্বারাসিং সিচুয়েশন হবে। তারপর তার বন্ধুও ছিল। আর আ ও মাস্ক করোনার জন্য ও মাস্ক পড়েছিল, আমি মাস্ক পড়েছিলাম। এতটুকু বোঝা গেছে যে আমরা ২ জন মাস্ক পরে আছি। এটা আর ২১ সালে, তাই তো? ২১ সালে। হ্যাঁ। আর আম সামনাসামনি যতটুকু ফিল করা গেছে যে সে সামনাসামনি অনেক অ্যাট্রাকটিভ ছিল দেখতে। অনেক অ্যাট্রাকটিভ। আচ্ছা, আচ্ছা। ওকে যত ছোট মনে হতো, আসলে ক্যামেরাতে অনেক ছোট মনে হয়। সামনাসামনিও ছোটই লাগে, বাট হি ইস ভেরি অ্যাট্রাকটিভ। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। ও একটু ছোট থাকতে পছন্দ করে। বিকজ অ্যাট্রাকটিভ এটা লালার কাছে থাক। হ্যাঁ, অন্যদের কাছে যেন না থাকে এটা। হ্যাঁ। হ্যাঁ। ওকে সামনাসামনি দেখে খুব অ্যাট্রাকটিভ লাগলো। খুবই স্মার্ট অ্যান্ড হুম। মানে খুব ভালো লেগেছে। মানে প্রেজেন্স টা খুব ভালো ছিল। আচ্ছা, আচ্ছা। ওর প্রেজেন্ট আমার কাছে এসেছে যেভাবে খুব ভালো ছিল। খুব ভালো লেগেছে। খুব একটা কথা হয়নি, কেমন আছো না আছো, এতটুকুই কথা হয়েছে। আচ্ছা এরপর কাছাকাছি আসা হলো কবে থেকে? এই যে শুরু হলো, দেখা হলো। তারপরে দেখা হওয়ার পরে আম আমাদের পরবর্তীতে আরেকদিন দেখা হলো, সেটাও আমাদের ছাদে। হুম। সেদিন আমরা কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। একটু গল্প করেছিলাম। কেমন আছো না আছো, কোথায় যাচ্ছ? আ ছাদে কতগুলো গাছ আছে, গাছগুলো আমার প্রিয়। কি, কি গাছ? এই ধরনের আরকি। মানে হুম, হুম, হুম। ওর সাথে আমার না এই যে খুব একদম লাগালাগি টাইপের যে একটা ধরনের রোমান্টিক আলোচনা হয়, ওই ধরনের না কিন্তু। সারাউন্ডিংস নিয়ে হয় আরকি। আচ্ছা, আ আচ্ছা। সারাউন্ডিংস নিয়ে যেটা বললাম যে এই গাছটা আমি তারপরও লাগিয়েছি, এটা হচ্ছে সেটা। সাহসী লায়লা মানে কবে থেকে হলো?
সাহসী হয়ে গেলাম তারপর থেকেই যখন বুঝলাম, সে সেকেন্ড দেখার পর থেকেই সে যখন আমাকে কমিট করলো, হুম, তার ফ্যামিলি যখন আমাকে কমিট করলো ব্যাপারটা, যে আমরা একটা বন্ডেজের ভিতর দিয়ে যাব পারিবারিকভাবে এবং সামাজিকভাবে। তখন আমার মনে হলো যে হ্যাঁ, ওর সাথে তো আমার মনেরও মিল আছে। অ্যান্ড ওর থেকে ওই হুম, আগ্রহটা অনেক বেশি। ওর ফ্যামিলির আগ্রহ তার চেয়েও বেশি। আচ্ছা। সো আ আমার এগোতে হয়তো অনেক বাধা বিপত্তি, অনেক কিছু ফেস করতে হবে। বাট আই থিংক আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ। মামুনের ফ্যামিলি তো শুরু থেকেই আপনাকে মেনে নিয়েছিল এবং হচ্ছে আপনাকে খুব আদর করত। কিন্তু আপনার ফ্যামিলি কিভাবে মামুনকে নিল? আমার ফ্যামিলি ব্যাপারটা যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম TikTok বা লাইকি হুম, আ এই প্ল্যাটফর্মগুলো আমার ফ্যামিলি কেউ ইউজ করে না। সো ফার এখন পর্যন্ত কেউ ইউজ করেনি। হুম, সো তারা মামুনের ব্যাপারটা জানত না। তারা খালি নোটিস করেছে যে আমি কারো সাথে হয়তো ফোনে কথা বলছি। আচ্ছা, আচ্ছা। তো একটা টাইমে তারপর যখন আমাদের দুজনের মধ্যে এবং ওর ফ্যামিলির সাথে আমার যখন একটা কমিটমেন্টের ব্যাপার হলো, তো তখন আমরা বেড়াতে গেলাম কক্সবাজার ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য। হুম, হুম, বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি, আ মামুনের বন্ধু, আমরা কক্সবাজারে গেলাম ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য এবং খুব সারপ্রাইজিংলি ওর আম্মুও চলে আসছে। মানে আমরা একভাবে গিয়েছি, উনি আরেকভাবে এসে হুম, আ হুম। মামুনকে আর আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমরা এটাও, যেহেতু ওর আম্মুও গিয়েছিল, সো এটা অ্যাবসোলিউটলি ফ্যামিলি ট্রিপ হয়ে গেছে। বাট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ফ্যামিলির কাছে জিনিসটা তখন কখনো এক্সপোজ হয়নি, আমি বলিনি। আমি বলেছি আমি বাইরে যাবো। অ্যান্ড যেহেতু এই স্টেজে এসে আমাকে জবাবদিহিতা করতে করার হয় মতো না। হ্যাঁ, কেউ নেই। সো আম আমরা আমরা জাস্ট ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। আমরা ১৪ তারিখে গিয়েছি, ১৫ তারিখেই চলে আসছি এই ধরনের। হুম, হ্যাঁ? তো রাত ১২ টার সময় কেকটা কেটে আমরা চলে এসেছি। ও তখনও কিন্তু মামুন লাইভ করছিল, এই করছিল, সেই করছিল। কিন্তু আমি বলেছি, "আমাকে তুমি কোনো ভিডিওতে নিবা না। হুম, হুম, আমি কোনো ভিডিওতে লাইভে কোথাও থাকতে চাই না।" তো বার্থডে সেলিব্রেট করার সময় যেটা বললাম, আমরা সকালে গিয়েছি, ওর আম্মু রাতে চলে গেছে। তো একটা সারপ্রাইজ ছিল। অ্যান্ড যখন আমি চলে আসি, তখন দেখা গেছে যে কিছু মানুষ, বাইরের লোক, ওরা আমার আর মামুনের ছবি আমার ফ্যামিলির লোকজনের কাছে মেসেঞ্জারে, WhatsApp-এ দিয়েছে। দিয়েছে। তো তখন আমার ফ্যামিলি জিনিসটা আ খুবই নোটিস ডিফিকাল্ট করে। হয়ে গেছে আমার সাথে। মানে তখন তারা আ কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। হুম, মানে হুম, কোনোভাবেই না। আ হুম, হুম, নো ওয়ে, যে এটা কোনোভাবেই সম্ভব না। এবং সেটার জন্য যত রকম আ মেন্টাল প্রেশার ক্রিয়েট করা যায়, ওই যে আমরা দেখি না বাংলা সিনেমা, হিন্দি সিনেমায় দেখি না হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। খালুস। আমার তো বাবা ছিল না। আম বাবা মারা গেছেন অনেক আগেই। হুম, হুম, বাট আমার পুরো ফ্যামিলিটা, এবং শুধু ফ্যামিলি না, আমার পুরো সোসাইটিটা, মানে আমি যেখানে স্টে করছি, আমি যেখানে পড়ালেখা করেছি, আমার হুম, যে হুম। বন্ধু-বান্ধবের সার্কেল, বা আমি যেখানে জব করেছি, বা আমার সমস্ত সোসাইটিটা ওয়াজ অ্যাবসোলিউটলি এগেইনস্ট ইট। তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। আমার আম্মু শুধু একটা কথাই বলেছে, আম্মু বলেছে যে, "তুমি ওর সাথে কিছু করো না। ওকে আমার ভালো লাগেনি।" হ্যাঁ? হুম, হুম। এতটুকু, এই ১-২ টা লাইন বলেছে। আমার এখনো মনে আছে। ২১ সালে আম্মু আমাকে বলেছে যে, "তুমি ওর সাথে কিছু করো না। এটা আমার ভালো লাগে না।" তো তারপরে আমি আমি আর কিছু বলিনি। কারণ আম্মুর মুখের উপরে কথা বলাটা আমি জীবনেও হুম, কখনো হুম, হুম। বলিনি। আমি বলবও না। তারপরে যেটা হয়েছে যে আমি দেখেছি যে খুব awkward একটা সিচুয়েশন এ আমি পড়ে গেছি। একদিক দিয়ে আমার ভালো লাগার ফিলিংসটা, বিকজ বেড়ে ওর যাচ্ছে। সাথে ওর ফ্যামিলি ছিল। হুম, যদি হুম, শুধু ও একা থাকতো, ওর ফ্যামিলি নেগেটিভ থাকতো, তাহলে হয়তো আমিও চিন্তা করতাম, না তোমার ফ্যামিলিও মানা করতেছে, আমার ফ্যামিলিও মানা করতেছে। তোমার সাথে আমি কমফোর্টেবল, তুমি আমার সাথে কমফোর্টেবল। আসলে সোলমেট জিনিসটা হচ্ছে ওই ম্যাটার অফ কমফোর্ট। হুম, হুম। যার কাছে শান্তি পাওয়া যায়। এই যে পাবলিকলি কবে থেকে এটা শুরু হলো? আচ্ছা। তো আ এর মধ্যে যেটা হয়েছে যে আ মামুনের কাছের কিছু মানুষজন, ওরা দেখে ফেলেছে যে আমরা হুম, তখন একসাথে করছিলাম, মুভ করছিলাম। তো পরে আমি যখন আমার বাসা থেকে বের হয়ে যাই, হুম, হুম। অ্যান্ড মামুনও আমার, আমি আর মামুন একসাথে থাকা শুরু করি। তো এটা তারপরে কতদিন পরে? এটা হচ্ছে ২০২২ সালের জানুয়ারি মাসে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? ২০২২ সালের জানুয়ারি মাসে তখন থেকে আমরা
আহ, একসাথে থাকা শুরু করি। ওর আম্মুও আসে, ওর হুম, হুম, আম্মুও হুম। ছিল। তো যেটা হয়েছে যে তখনও আমরা একসাথে টিকটক করা হয়নি। আ তখন যখন মানে একসাথে থাকা শুরু করলেন, তখন কি আপনারা বিয়ে করেছিলেন নাকি লিভ টুগেদার? আ বিয়ের কথাটা আমি এই মুহূর্তে একদমই ডাইরেক্টলি বলব না। বিকজ এটা নিয়ে একটা ল প্রসেস চলছে। আচ্ছা, সো আচ্ছা। এই প্রসেসটা যখন ওভার হবে তখন আমি ডাইরেক্টলি এটার তাহলে উত্তরটা আমরা দেব। ধরে নেব যে আমরা আরকি একসাথে ছিলাম। লিভ টুগেদার। যেটাই হোক লিভ আচ্ছা, টুগেদার বলেন বা আমরা একই বাসায় স্টে আচ্ছা, করেছি। আচ্ছা। আমি, মামুনের আম্মু, মামুন, আমার বাবুরা। আবার মামুনের বাবা আছেন তো? হ্যাঁ, মামুনের বাবা আছেন, মামুনের ভাই-বোন আছেন। বাট তারা আ একসাথে যে মামুনের মা বাসাটায় যাওয়া আসার মধ্যে থাকতো। উনি ছিলেন, থাকতেন, স্টে করতেন। মাঝে, মাঝে ওর হুম, বোন আসতো, মাঝে, মাঝে ওর ভাই আসতো। ওরা অ্যাজ ইফ ইটস লাইক দেয়ার হাউস। মানে আ যে যখনই আসছে সে তখনই ছিল। এভাবে বন্ধুরাও ছিল। হুম, বন্ধুরাও আসছে, বন্ধুরাও থেকেছে। এই ধরনের একটা মানে ফ্যামিলি টাইপের হুম, হুম, একটা হুম। ব্যাপারই একটা হয়েছিল। তো মামুনকে তো আপনি মানসিক একটা সাপোর্ট দিচ্ছিলেন। সেই সাথে কিন্তু অন্য আর কি সাপোর্ট দিচ্ছিলেন? মানসিক সাপোর্টটাই একটা মানুষের লাইফে অনেক বড় ব্যাপার। এটাই হাইলাইট করা উচিত। আর অন্য সাপোর্টের কথা আমি আসলে বলব না। আপনি হয়তো ফিন্যান্সিয়াল সাপোর্টের কথা বলতে চাচ্ছেন বা কিছু। ফিন্যান্সিয়াল সাপোর্ট যেটা হচ্ছে যে সেটা সব আ লাইফ পার্টনারকেই সবাই দেয়। এটা আলাদা করে বলার আ কিছু নেই। না, আমরা দেখেছি যে মামুন আপনার সাথে যখন পরিচয় হলো, তারপর আপনার সাথে থাকা শুরু করলো, তখনই কিন্তু ওর গেটআপ চেঞ্জ হয়ে গেল। সেখান থেকে বলা। আর আমি বিভিন্ন ভাবে আপনার মুখ থেকেও শুনেছি যে, ওর যে এত কিছু উম সেটার জন্য আপনি না আসলে যেটা হয় যে একটা মানুষের লাইফস্টাইল কিন্তু একা থাকলে একরকম হয় হুম, এবং আপনি যার সাথে লাইফটা আপনি আমি যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হই বা যে কেউ মানুষের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয় না। আমি আমার লাইফে থাকি, ও আমার বয়ফ্রেন্ডের লাইফে থাকে। হয়তো ১ টা ২ টা ঘন্টা প্রতিদিন দেখা হয়। তাতে কিন্তু লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায় না। আমরা যখন একসাথে বসবাস হুম, হুম, করতে থাকি এবং একটা লাইফের স্ট্যান্ডার্ড এর ভিতর দিয়ে চলতে থাকে আমাদের জীবনটা, প্রতিদিনের লাইফটা। যেমন সকালে উঠে ব্রেকফাস্ট করব, আমি কাজে যাব, তুমি তোমার কাজ নিয়ে হুম, বসবা। হুম, তারপরে বিকালে আমরা হাঁটতে যাব, আ রাতে ডিনারে বাইরে যাব বা আমি এখানে যাব বা এখানে গেলে তোমাকে এই কাপড় পরে যেতে হবে বা আমি তোমার শপিং গুলো করে দিচ্ছি। হুম, হুম, হুম। তখন একটা মানুষের লাইফ কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে চেঞ্জ যায়। হয়ে যায়। সেখানে আলাদা করে এগুলো হাইলাইট করারই কিছু আ নেই। মামুন যেমন লাইফে চেঞ্জ আসছিল, তেমনই কি আপনার লাইফেও চেঞ্জ এসছিল? আমার লাইফে আ চেঞ্জ তখন আমরা যখন আসলে কি প্রেম করা ব্যাপারটা একটা আলাদা, আর আপনি সংসার করার ব্যাপারটা কিন্তু হুম, আলাদা। হুম, হুম। মামুন আর আমি যখন একসাথে থাকছি, তখন কিন্তু এটা আমার এক্সট্রা আরেকটা চিন্তা কিন্তু আমার মাথায় এসেছে। যেমন আমার ফ্যামিলি, আমার বাবুরা বা আমার কাজের লোক বা আমার পেটস এগুলো নিয়ে আমার একরকম লাইফ চলছিল। হুম, হ্যাঁ? হুম, হুম। বা আমার মাই সব করে দিচ্ছিল। যে হুম, এখন কি রান্না হবে? হুম, আ আমি কি খাবো বা খাবো না বা আমার এটা ভালো লাগছে না। হ্যাঁ? উনি ওনার মতো করে উম ফ্যামিলিটা উনি করেছে। আমার এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ বা লজিস্টিক্স চিন্তা আমার কখনো করতে হয় নাই। যে ঠিক আছে এখন আ গাড়ির তেল আনতে হবে, ড্রাইভারের বেতন দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এই জিনিসগুলো তো আমি আগে করিনি। তো এই জিনিসগুলো তো যখন আমরা আলাদা হয়ে গেলাম, তখন তো ওগুলো আমার করতে হয়েছে যে ঠিক আছে গাড়ির পেপার আপডেট করতে হবে, ড্রাইভারের বেতন দিতে হবে, কাজের লোকের বেতন দিতে হবে। কাজের লোক কে কাপড় ধুবে, কে কখন রান্না করবে, মামুন কোন বেলায় কি খাবে। বাচ্চাদের খাবার তো আমি জানি। হুম, হুম, হুম। ওদের রুটিন তো আমার জন্ম থেকেই জানা যে ওরা কখন কি খাবে। বাট আরেকটা পারসন, হ্যাঁ? সে এবং তার হোল লাইফ আমার সাথে। বিকজ তার ফ্যামিলি আছে, তার বন্ধু-বান্ধব আছে, তার কাজের ক্ষেত্রে যেসব হুম, হুম, হুম। মানুষজন আছে তারা আসতেছে, যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা, কাজের ব্যাপারে মিটিং করছে। তো তাদেরকে এন্টারটেইন করা, ধরেন তাদেরকে কি নাস্তা দিব, তারা থাকলে কোথায় থাকবে। ওইটা একটা আলাদা চিন্তা যেটা আমার আগে হয়নি। আচ্ছা। এই যে বাচ্চাদের কথা যখন আসলো, আ বাচ্চাদের সাথে মামুনের সম্পর্কটা কেমন খুব ছিল? ভালো। খুবই ভালো। আ এনজয় করত? ও হ্যাঁ, ও আর ওর ফ্যামিলি সবাই ওদেরকে খুব আদর করত। অলওয়েজ আদর করত এবং সবসময় দেখা যেত যে ওর আম্মু আ বাচ্চাদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসছে। আপনার 2 কিডস। হ্যাঁ, আর ছোট বাবুটা যেহেতু একটু সিক তো
ওর আম্মু যেটা করতো যে দোয়া পড়া পানি নিয়ে আসতো বা হুম, হুম। এই জিনিসটা উনি অনেক করেছে, যে রেগুলার করেছে এটা। আপনার মুখে শুনেছি সবসময় হ্যাঁ, মামুনি আম্মুর ব্যাপারে হ্যাঁ, যে মামুনি আম্মু খুবই ভালো। হ্যাঁ। তো এখন কি মনে হয়? উনি এখনো ভালোই। বলবেন? হ্যাঁ, এখনো বলব। যে আসলে যেটা বললাম না যে রেগে গেলে মানুষ অনেক কিছুই বলে ফেলে। কিন্তু ভালো লাগাটা না হঠাৎ করে একেবারে ঘৃণার পর্যায়ে কিন্তু 100% যেতে পারে না। হয়তো কোনো একটা টপিকে ওই মুহূর্তে খারাপ লেগেছিল বা ওই হুম, হুম, টপিকটা হুম। যদি এখন চিন্তা করি এখনো হয়তো একটু খারাপ লাগবে। বাট আমি পজিটিভলি দেখতে চাই। ফিন্যান্সিয়াল যে সাপোর্টটা আপনি তো আলাদা হয়ে গেলেন। আ আপনার নিজের বাড়ি থেকে আলাদা একটা বাড়ি নিলেন। নিয়ে মামুন এবং আপনার বাচ্চারা একসাথে থাকা শুরু করলেন। তখন ফিন্যান্সিয়াল সাপোর্টটা মামুনের কেমন ছিল? তখন আসলে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের হুম, এই ব্যাপারটা আছে যে তারা কিন্তু প্রত্যেক মাসে রেগুলার যে ইনকাম হবে বা মনিটাইজেশন থাকবে এই ব্যাপারটা ছিল না। ১ম মামুনের Facebook থেকে কোনো ইনকাম ছিল হুম, না। হুম। তো ১ম এ আসলে আমি দেখেছি যে ওদের একটু সাপোর্ট দরকার ছিল। এটা স্বাভাবিক। সবারই যে বিজনেস ভালো যাবে বা সবাই যে ফিন্যান্সিয়ালি সবসময় সলভেন্ট থাকবে এরকম কিছু না। তো মামুন ১ম স্টেজে আমাকে ওইভাবে সাপোর্ট করতে না পারলেও পরবর্তীতে আমার যখন লেগেছে, হুম, হুম, হুম। যখন যেখানে দরকার পড়েছে সেও সাপোর্ট করেছে। লায়লা আপনার যখন মামুনের সাথে সম্পর্কটা হয়ে গেল, যখন আপনারা একসাথে থাকা শুরু করলেন, তখন সমাজের কাছে কি আপনাদের কোনো জবাবদিহিতা ছিল কি? যেটা হয়েছে যে আমি যেহেতু আ ফ্যামিলিগতভাবেই তার সাথে রিলেটেড ছিলাম এবং আমরা কমিটেড ছিলাম যে আমরা আ টিল ডেথ একসাথেই হুম, থাকবো। হুম, হুম। সো তখন মনে হয়েছে যে যাই আসুক না কেন we can face it এবং হ্যাঁ। তখন কিন্তু খুবই ১ম এপ্রিল মাসে মনে হয় এটা পাবলিকলি আমরা একসাথে আসলাম একটা প্রোগ্রামে। 1st এপ্রিল ২০২২ সালে একটা আ অনুষ্ঠানে আমি আর মামুন ওই যে হোয়াইট গাউন পরা একটা ড্রেস আচ্ছা, আচ্ছা। পড়েছিলাম। ওই পরী হয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই আচ্ছা। প্রোগ্রামটাতে আমরা ফার্স্ট এরকম সোশ্যাল মিডিয়ার সামনে পাবলিকলি একসাথে হুম, হুম, এসেছি। হুম। তখন তো ট্রলের পর ট্রল এবং নানা রকম আ মানে কি বলবো? বলার মতো না। সোশ্যাল মিডিয়াতে ঝড় নেগেটিভ। হয়ে গেছে। নেগেটিভ ঝড় এবং মামুনের মতো তখন ওর বয়স কত? তখনও যতটুক এজ, হ্যাঁ? ওই এইজে সে ওই জিনিসটা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সে ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েও সে তার এতটুকু ভালোবাসা আমার জন্য কমেনি। হুম, সে হুম। ছিল, হ্যাঁ? সে চলেও যেতে পারত। আমার কিছু বলার ছিল না এবং কারণ তার লাইফটাই সোশ্যাল মিডিয়ার। সে তো চাকরি করত না বা আপনার ব্যবসা করত না। কনফিডেন্স লেভেলটা খুব হাই ছিল। আমার কনফিডেন্স লেভেল হাই এর চেয়ে বেশি হাই ছিল মামুনের কনফিডেন্স লেভেলটা। সে বলছে, "যা ইচ্ছা তাই এসে যায়। আমরা we are not going to be separated." না আমাদের দেশে হয় কি? ছেলেদের কিন্তু অতটা জবাবদিহিতা থাকে না, যেটা মেয়েদের থাকে। হ্যাঁ, আমার তো হয়েছে। যেমন আমরা যতদিন আ এখন পর্যন্ত টিল নাও মামুনের সাথে একসাথে আমরা রিলেটেড হওয়ার পর থেকে আমি কিন্তু আমার ফ্যামিলি, ফ্রেন্ডস বা কলিগস কারো কোনো পার্সোনাল দাওয়াত, হুম, হুম। কারো কোনো ওয়েডিং, কারো কোনো বার্থডে আমার এন্ড থেকে কোনোদিনও যাওয়া হয়নি এই কয়টা বছর। স্যাক্রিফাইস। ২০২২ থেকে নিয়ে কারণ আমার মনে হয়েছে কোনোখানে যেয়েও যদি মামুনের মনে এতটুকু কারণ আছে না একটা সোসাইটির মানুষ আরেকটা সোসাইটিকে হয়তো আমি যেভাবে নিয়েছি ওই রেসপেক্টটা হয়তো যদি কোনোদিনও না দেয়, যদি হুম, হুম, মামুনের হুম। কখনো এতটুকু খারাপ লাগে বা এতটুকু কষ্ট লাগে, তাহলে ওটা আমি আর অনেক বেশি আমার ঐরকম দাওয়াতে আমার যাওয়ারই দরকার নেই যেখানে ও খারাপ ফিল করবে বা যেখানে ও কোনোদিনও মামুনের হ্যাঁ, সম্মানটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ডেফিনিটলি আপনার লাইফ পার্টনারের সম্মানকে তো আপনি হুম। গুরুত্ব দিবেনই। তো আমার দুনিয়ার তো সেই আচ্ছা আপনাকে আমি একটা নীল আ গাউনে দেখেছিলাম। আ তো হচ্ছে মামুন যখন লাইভে আসতো আ বিভিন্ন গানের সাথে, তো আপনি পেছনে থাকতেন, তাই না? তো কেমন লাগতো তখন? এনজয় করতেন? আচ্ছা, এটা এটা চলে এসেছিল যে আ ওই যে যখন আমরা ২০২২ এর হুম, এপ্রিলে হুম, আমরা হুম। পাবলিকলি আসলাম। তারপরে মামুনকে আমি ইউনাইটেড হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ও একটু অসুস্থ হয়ে গেছিল নানা কারণে। তো ওকে নিয়ে যখন আমি টেস্ট
করাতে নিয়ে গেলাম। টেস্ট করানোর পরে ও হঠাৎ করে টিকটক বের করলো। এবং টিকটক বের করে সে আমার আর ওর একটা ভিডিও করলো। এটা ফার্স্ট টাইম। আচ্ছা, আচ্ছা। ওইটা ফার্স্ট টাইম ও যখন টিকটকে আপলোড করলো, মিলিয়ন ভিউ হয়ে গেল। তো তারপরে দেখা গেল যে ও মাঝে এই কাজটা করে। যে টিকটক তখন আমারও একটা টিকটক আইডি ছিল। তো আমিও মাঝে করতাম। তো যেটা হতো যে আমি আসলে ওই এক্টিভিটিস গুলো পারি না। নাচা, গানা বা হুম, 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 আ হুম। ওই এক্টিভিটিস গুলো পারি না। পিছনেই দাঁড়ায় থাকতাম, ওইটাই দেখতো। পরে একটা টাইমে দেখা গেল যে অনেকেই আ দেখতে পছন্দ করে। তো তখন আমিও করতাম। আমার যেহেতু একটা আইডি ছিল আমিও করতাম। ভিডিও ভালো লাগতো, ভালো ফিলিংস। মামুনের সাথে আসলে আমার খুব অল্প কিছু মুহূর্ত ছাড়া কোনটাই খারাপ ফিলিংস না। খুব অল্প কিছু মুহূর্ত। এছাড়া কোনটাই আ খারাপ আপনাদের মধ্যে ভালোবাসাটা ছিলই। কিন্তু মাঝে মধ্যে রাগারাগি হতো। এটা কবে থেকে শুরু হলো রাগারাগিটা? আ রাগারাগি ব্যাপারটা যেটা হতো যে মামুনি সবসময় করত। আমি খুব একটা রিঅ্যাক্ট করতাম না। হুম, ওর ও যখন মেন্টালি আনরেস্ট থাকতো রিগার্ডিং হিজ ফ্যামিলি ম্যাটার্স, কারণ আপনাকে একটু ওর ব্যাকগ্রাউন্ড তো বলেছি। হুম, হুম, তো ওর ফ্যামিলিকে সেটেল ডাউন করার জন্য ও তখন স্ট্রাগল করছিল। অ্যান্ড একটা পুরুষ মানুষের যেটা হয় যে পুরুষ মানুষের আর্নিংটা যদি স্টেবল না হয়, তার মাথার মধ্যে অনেক চিন্তা থাকে এবং তার ৭ জন ফ্যামিলি মেম্বার তার উপরে ডিপেন্ডেন্ট। তো তার মনে তো হুম, হুম, আসলে হুম। অনেক কিছুই চলছে। তো এর মধ্যে দেখা যায় কি ওর সাথে আমার ঝগড়াঝাটিগুলো যেগুলো হতো, সেগুলো না কোনোটা ওর আমার কোনো কারণে না। ওটা একটা থার্ড পারসন এর কারণে হয়ে যেত। মানে একটা থার্ড পারসন এর কারণে ও একদম এক্সাইটেড হয়ে যেত অ্যান্ড এক্সাইটেড হয়ে ও ফিজিক্যালি হিট করত। তো ১ম আমি এগুলো কারো সাথেই শেয়ার করতাম না। পরবর্তীতে যখন দেখেছি যে আমি ওকে বোঝানোর পরও সে যেকোনো একটা থার্ড পারসন কে অ্যালাও করে দিচ্ছে হুম, যেটা হুম, আসলে হুম। উচিত না এই ধরনের রিলেশনে একটা আ থার্ড পারসন এর জায়গায় রাখতে দিতে হয়। তো থার্ড পারসন কে অ্যালাও করাটা উচিত না এই জিনিসটা আমিও যখন ফেইল করতাম বোঝাতে এবং এই একটা থার্ড পারসন এর কারণেই যখন ও আমাকে হুম, ফিজিক্যালি অ্যাবিউজ করত। ফিজিক্যালি অ্যাবিউজ করতে এটা না যে সে আমার উপর রেগে আছে। হুম, সে হুম। হয়তো হোল সিচুয়েশন টার উপরে রেগে আছে এবং সেই অ্যাঙ্গার টা আর কাউকে পাচ্ছে না, আমার উপরে সে ঝাড়ছে। তো ১ম আমি কাউকে বলতাম না। পরবর্তীতে আমি ওর প্যারেন্টস আর ফ্যামিলিকে বলেছি। হুম। এবং লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে ৪ নাম্বার বার। যেটা আপনারা আমাকে লাইভে দেখেছেন এবং সেই টাইমে সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একটা মানুষ কোন পর্যায়ে এসে ঐরকম সিচুয়েশনে লাইফটা অন করে। আপনার জন্য তখন খুব মায়া হচ্ছিল। আমার নিজেরই মায়া হচ্ছিল এবং আমার না তখন খালি মনে হচ্ছিল আমি মনে হয় আজকে আর বাসায় ফিরতে পারব না বেঁচে। আমার বাচ্চাগুলোকে আমি মনে হয় এই এটাই ঘটনাটা দেখতে কোথায় পারব না। ঘটে? এই ঘটনাটা শুরু হয়েছে আমাদের বাসাতেই। তাও থার্ড পারসন এর জন্যই। হুম, হুম। একটা খুব সিলি একটা টপিকে একটা শুরু আচ্ছা, হয়েছে। আচ্ছা। মানে এটা পরবর্তীতে যখন কেউ শুনবে না, কেউ ভিজুয়ালাইজ করতে পারবে না। আর আমি ওই মোমেন্টে এটা কি অন্য কোনো মেয়েদেরকে নিয়ে না, না, নাকি? না মেয়েদেরকে নিয়ে মামুনের সাথে আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, কোনদিনও আচ্ছা। না। এখন পর্যন্ত কখনো কিচ্ছুই হুম, হয়নি হুম। মেয়েদেরকে নিয়ে। মেয়েদেরকে নিয়ে কিচ্ছু হয়নি। মানে আলহামদুলিল্লাহ। ওর ওকে অনেকে বলে যে ও প্লে বয়, ও মেয়েদের সাথে এটা করে, সেটা করে। বাট আমি বিইং হিজ লাইফ পার্টনার, আমি ওকে যতটা কাছের থেকে দেখেছি হুম, হুম, হুম। এবং আমি ওর এক্টিভিটিস যতটা মনিটর করেছি, সে দুষ্টামি করে, ফান করে, মজা করে। বাট হি ইজ নট ক্যারেক্টারলেস। চরিত্রহীন আমি ওকে আচ্ছা, বলতে আচ্ছা। পারি না। আ মামুনির মেবি একটা বাইক ছিল। হুম, তারপর বাইকটা সেল করে একটা গাড়ি কেনা কার হলো। কিনলো, হ্যাঁ। আচ্ছা। আ এটা নিয়ে মনে হয় আপনি গাড়িটাকে আপনি ওকে না, ওর নিজের টাকাতেই একটা গাড়ি কেনা ছিল ওর। আচ্ছা, আচ্ছা। আমার সাথে যখন পরিচয় হয়, হুম, তার আগে থেকেই ওর একটা গাড়ি ছিল। তার আগেই ওর একটা বাইক ছিল ইয়েলো কালারের আ R15 হুম। আ ভার্সন 3 একটা বাইক ছিল। তো বাইকটা সেল করে ও একটা কার কিনেছিল, ম্যারিনো কার। এটা আমার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই ওর কারটা ছিল। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি ওর বার্থডেতে একটা ওকে কার গিফট করি। মামুনের সাথে একসাথে থাকা ছাড়া বাসার মধ্যে আর কোথায় বেড়াতে যাওয়া হতো? হুম।
মামুনের সাথে বাসায় থাকার চেয়ে বেড়াতে যাওয়াটাই বেশি হতো। আমরা দুজনে মেক্সিমাম টাইমেই দেখবেন যে আমরা গাড়িতে, আমাদের লাইফগুলা গাড়িতে, আমাদের ভিডিওগুলা গাড়িতে। আমরা সারাদিনই দেখা গেছে যে আমরা we are on move. আমরা এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এই প্রোগ্রামে যাচ্ছি, সেই প্রোগ্রামে যাচ্ছি। এর বাসায় দাওয়াত মানে হুম, সব হুম, হুম। এই মামুনের কমিউনিটিতে ডেফিনিটলি। মামুনের নানা বাড়িতে গিয়েছি, মামুনের গ্রামের বাড়িতে অনেকবার অসংখ্যবার গিয়েছি হুম, এবং আমাদের পরিচিত মানুষজনও যখনই যেখানে দাওয়াত করেছে সেখানেই গেছে। আমরা বেসিক্যালি বাসায় থাকার চেয়ে আমরা গাড়িতেই মুভ করেছি অনেক। আমাদের সাথে মামুনের ফ্রেন্ড সহ আমরা দেখা গেছে যে বেশিরভাগ টাইমই অন রোড গাড়ির মধ্যেই। আচ্ছা, আচ্ছা। এরপর মামুনের সাথে পরবর্তীতে আপনার যে সম্পর্কটা আ মামলা পর্যন্ত যে গেল, এটা কি কারণে গেল? এটা আসলে একদম লাস্ট স্টেজে। যেটা বললাম আমি এটা সবার জন্যই এই অ্যাডভাইসটা রাখতে চাই যে কোনো রিলেশনে কখনো থার্ড পারসন কে এন্ট্রি করতে দিবেন না। হোক সে আপনার ফ্যামিলি মেম্বার, হুম, হুম। হোক সে আপনার যত কাছের বন্ধু বা হোক সে আপনার বিজনেস পার্টনার। এই ভালোবাসার সম্পর্কে না তৃতীয় ইভেন বাচ্চাদেরও এন্ট্রি করতে দিতে হয় না। হ্যাঁ? ভালোবাসার সম্পর্কে শুধু ২ জনই থাকতে হয়। বিকজ আমরা তো নানা রকম সিচুয়েশন এর মধ্যে দিয়ে দিন যাপন করি। কখনো ভালো হুম, হুম, হুম। সিচুয়েশন, কখনো খারাপ সিচুয়েশন। তো এই আ মামলাটা হচ্ছে একেবারেই লাস্ট আ অপশন যখন দেখেছি যে আসলে আমি কোনোভাবেই আ একটা জাস্টিস পাচ্ছি না বা কোনোভাবে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছি হুম, না হুম, বা হুম। কোনোভাবে আমি সিচুয়েশনটা কন্ট্রোলে আনতে হুম, পারছি না এবং আ মামুনেরও সামহাউ ওর কাছ থেকে ওর আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আমারও সামহাউ আমার কাছ থেকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এবং যেই ফ্যামিলিটা আমি ওর যেই পুরো ফ্যামিলিটার সাপোর্ট আমি এতদিন পেয়েছি এবং হুম। তারাও সামহাউ একদম আরেক জায়গায় ৩ টা জিনিস ৩ জায়গায় ছিটকে গেছে। তো মামুনের কাছেও আমি বুঝাতে অম সফল হলাম না বা মামুনের পরিবারের কাছেও আমি কোনো রকম সলিউশন পেলাম হুম, না। হুম, হুম। বন্ধু-বান্ধব সারাউন্ডিংস এর কাছেও আমি তখন কোনো হেল্প পেলাম না। তখন আমি জানতে পারলাম যে আইনি সহায়তা বলে একটা ব্যাপার আছে। সো আইনি সহায়তা আ ওইটা যেকোনো নাগরিক নিতে পারেন ওই সাহায্যটা। সেটা দিয়ে হয়তো ভালো কোনো সম্পর্কটা হয়তো কোনো একটা ভালো আপনার স্টেজে আসতেও মানে পারে। আপনি যে আইনের আ সহায়তা চাইলেন, এটা কিসের জন্য? তাকে ফেরত আনার জন্য? নাকি এখানে সম্পর্কটা ঠিক আইনি রাখার জন্য? সহায়তাটা চেয়েছি হ্যাঁ, ডেফিনিটলি আমাদের যে আম বন্ডেজটা ছিল হুম, অ্যান্ড আমি আইনি সহায়তা চেয়েছি যে ১ম ইস্যুটা ২ টা আ আ ইয়ে ব্যাপার চলে এসেছে আমাদের। ল রিলেটেড ইস্যু চলে এসেছে। একটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাবিউজ করার ব্যাপারটা। হুম, 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 তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা আমি অনেক পরে আমি উম আইনের দ্বারস্থ হয়েছি যে ওকে আমি বলেছি, "তুমি এটা করো না।" হুম, ওর হুম, আম্মুকে বলেছি যে, এটা ও করে, এটা ঠিক না।" অ্যান্ড বোঝানোর চেষ্টা করেছি, কাউন্সেলিং করেছি, ভাইয়াদেরকে দিয়ে বুঝিয়েছি। তারপরে দেখেছি যে এটা ইনক্রিজ হচ্ছিল, রেগুলার হয়ে যাচ্ছিল। রেগুলার হতে ওই লাস্ট স্টেজ যেটা আপনারা দেখেছেন যে এক্সট্রিম লেভেলে হয়ে যাচ্ছিল। হুম, হুম। তো এক্সট্রিম লেভেলে হওয়ার পরে তখন আমার মনে হয়েছে যে মানুষকে আসলে যখন না একদম সুন্দর করে বোঝানো যায় না, তখন একটু যদি হার্ড হয়েও যদি তার একটু রিয়ালাইজেশন টা আসে, আমি তো ধরেন আপনারা সবাই আমার আর মামুনের এইজ ডিফারেন্স টা জানেন এবং খুব ভালো করেই জানেন যে একটা টাইমে হয়তো আমি আর কতদিন বাঁচবো? ২ বছর বা ১.৫ বছর বা এরকম কিছু একটা। ও ও ওর লাইফটা পড়েই থাকবে। না, না, না। হুম। বাঁচা মরা তো এটা আসলে আমরা হ্যাঁ, কেউ সো বলতে ওর পারি না। লাইফটা পড়ে থাকবে। ও তো এটা খুব নরমাল যে আমি চলে যাওয়ার পরে ও লাইফটা স্টার্ট করবে অন্য কারো কাছে। এটা তো রিয়ালিটি। রিয়ালিটি তো আমি স্কিপ করার কোনো ওয়ে নাই। আচ্ছা, তো ওর আমি মধ্যে আইনের কাছে যাচ্ছি। হুম, 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 আম আপনি যে কারণে হুম, হুম। আইনের সহায়তা চাইলেন, এটা কি পেয়েছেন? এটা এখনো প্রক্রিয়াধীন। তো এটা রিলেটেড এখন কিছু বলা যাবে না সোশ্যালি। তো এটা যখন রেজাল্ট আসবে তখন আমি বুঝতে পারবো যে আমি কি পেয়েছি নাকি আমি পাইনি বা আমার যে ফোকাসটা ছিল, হুম, যে হুম, হুম। ফোকাসটা যেটা বলছিলাম যে ১ম এ ফোকাসটা ছিল যে ও যে এই কাজটা করে, কাউকে অ্যাবিউজ করে, এটা আসলে ঠিক না। এটা ওকে রিয়ালাইজ করতে হবে। আচ্ছা। এটা আমি এটা যখন আসবে রেজাল্ট তখন আমি বুঝতে পারব। মামুনের লয়ার হিসেবে ওখানে ছিল অ্যাডভোকেট লিজা। লিজাকে নিয়ে অনেক কথা উঠেছিল। এটা কিভাবে আপনি দেখেন?
আমি কোনোভাবেই দেখি না। নরমালি পজিটিভ, নেগেটিভ? পজিটিভ, নেগেটিভ কিছু না। সেটা হচ্ছে যে আ মামুন সোশ্যাল মিডিয়াতে টিকটক করে, রিলস বানায় এবং তার সাথে মেয়েরা টিকটক করে, রিলস করে। তো আমি কোনোভাবেই দেখি না। আমার কাছে খুব নরমাল লেগেছে। ও একজন প্রফেশনাল টিকটকারের কাছে আপনিও এসে বলবেন যে আসলে আমরা একটা টিকটক করি। তো এটা অনেক হয়ে আসছে। সাধারণ একটা আচ্ছা, ব্যাপার আচ্ছা। হয়েছে। এই যে বারবার থার্ড পারসন এর কথাগুলো আসছে, তো থার্ড পারসন এর উদ্দেশ্য কি ছিল? যে মামুন এবং আপনার মধ্যে একটা বিচ্ছেদ ঘটানো? নাকি হচ্ছে আপনাদের মধ্যে ৩য় কোনো পারসন আসতে চেয়েছিল? যেটা হয়েছে যে থার্ড পারসন বলতে একই ব্যক্তি কন্টিনিউয়াস আ ছিল না? ইনসিডেন্ট এ ছিল না। একেকটা টাইমে একেকটা ব্যক্তি ছিল, হুম, হুম। একেকটা ঘটনার জন্য। তো একেকজনের পারপাস বা একেকজনের ফোকাস ডিফারেন্ট ছিল। কেউ হয়তো চেয়েছিল যে না আমার এন্টারটেইনমেন্ট এর জন্য আমরা ওদের মধ্যে একটু ঝগড়া লাগাই দিলাম। ও কেউ আচ্ছা, হয়তো আচ্ছা। চেয়েছিল যে ঠিক আছে ওরা শান্তিতে আছে। ওরা দুজন যদি আলাদা হয়ে যায় তাহলে মামুন জীবনে লাইফ এ কিছু করতে পারবে না। আচ্ছা, আ আচ্ছা। বিকজ লা লা মামুনের একটা বড় সাপোর্ট লায়লা। তো দুজন আলাদা হয়ে গেলে তো হুম। আসলে থার্ড পারসন কখনোই চায়নি যে আ মামুন কিন্তু মামুন কেন বুঝলো না? এটা আম আমার মনে হয় যে কি বলবো? ইম্যাচুরিটি হইতে পারে ওই ব্যাপারটাতে। আর এই থার্ড পারসন যারা তারা কিন্তু খুব কাছেরই লোক। এমন না যে খুব দূরের কোনো হুম, হুম। পারসন। খুব আচ্ছা, কাছেরই মামুনের মা মানুষ। কি বলে? আ উনি কি বলবে? আপনারা তো খুব বেশি দিন হচ্ছে না। মনে হয় একটা শোরুম আ বসুন্ধরা এসছিলেন। হুম, হুম, হুম। তো তখনও কিন্তু আপনাদেরকে একসাথে দেখা গেছে। হুম। তারপর কি আর কখনো একসাথে হননি? আ পাবলিকলি হইনি। আচ্ছা। আ মামুন জেলে কতদিন ছিল? ও ছিল হচ্ছে ২৪ দিন, 24 ডেইজ। আচ্ছা। তারপর কি হ্যাঁ, দেখা করতে হ্যাঁ গিয়েছিলেন? গিয়েছিলাম। খুব মায়া লাগছিল নাকি? হ্যাঁ, অবশ্যই। সে মায়া থেকে? হ্যাঁ, এটা তারপর ডেফিনিটলি। ওই যে দেখা করতে গেলেন, তখন কি কথা হলো? কেমন আছো? ভালো আছি। সবচেয়ে বড় কথা হলো যে ও তো তখন আমাকে প্রচন্ড ঘৃণা করছে। কারণ যেই মানুষটা তোমাকে কারাগারের মতো জায়গায় দিয়ে দিতে পারে, তার জন্য তো ভালো লাগার কোনো আ অপশন নেই। অপশনই নাই। কিন্তু সবচেয়ে বড় কথা ও যখন আমাকে দেখলো, ও তো জানতো না যে সে আমাকে দেখবে বা আমি ওকে দেখতে গেছি। হুম। He didn't know যে এটা আমি ও যাবো। কোথায় ছিল? ও ওই পাশে ছিল, আমি এই পাশে মানে ছিলাম। কোন কারাগারে ছিল? আ কাশিমপুর? ও ছিল হচ্ছে কেরানীগঞ্জে। ও আচ্ছা। সো ও দেখে ১ম এ আমাকে হেসে ফেলছে। মানে আছে না যে হাজার ঝগড়া হোক, হাজার ঝাঁটি হোক, হাজার ঝড় বয়ে যাক জীবনে, হাজার ঘৃণা থাকুক, ওই ভালোবাসাটা উম যেটা আছে সেটা কিন্তু কখনোই মুছে ফেলা সম্ভব না। আজকে যতটাই খারাপ সিচুয়েশন হোক না কেন, হুম। ওই ওই হাসি দেখে আমি বুঝেছি যে ও যতই রাগ দেখা যাই করুক বা যতই ঘৃণা করুক, ওর মধ্যে হি স্টিল লাভস মি। আচ্ছা, আচ্ছা। মামুনের প্রতি আপনার অগাধ ভালোবাসা ছিল এবং বিশ্বাসও ছিল। তো অনেক চেষ্টা করার পরও মামুনকে চেঞ্জ করতে পারেননি। সেই কারণে কি আপনি মামলাটা করলেন? মামলাটা যেটা বললাম সেটা আইনি সহায়তা নেওয়ার জন্যই। ডেফিনিটলি তার মধ্যে পজিটিভ আচ্ছা। দিকগুলো যাতে নেগেটিভ দিকগুলো যাতে কমে পজিটিভ দিকগুলো সে যে একটা ভালো হিউম্যান হিসেবে আমার কাছে এসেছিল এবং সেই হুম। ভালো হিউম্যানই থাকুক সেটাই আমি চেয়েছিলাম। এইজন্যই অ্যাকচুয়ালি আইনি সহায়তাটা নেওয়া। এখন কি মনে হয় না যে হিতে বিপরীত হয়ে গেল? এটা অবশ্যই হয়েছে তো। কারণ আপনি আপনার কারণে কেউ একজন কারাগারে থাকবে, সে যে আপনাকে আ খুব পজিটিভলি নিবে এটা তো হতেই পারে না। বাট আমি কখনোই চাইনি যে ও কারাগারে চলে যাক। মানে হুম, এটা হুম। আসলে আইনি প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে এবং সেটা আমি আসলে অত ডিপলি চিন্তা করিনি যে এটা এভাবে হয়ে যাবে। এই মামলাটা প্রক্রিয়াধীন চলছে। জি। আপনার কি কখনো মনে হয় যে আপনারা মীমাংসা করে ফেলবেন? হ্যাঁ, সবসময়ই মনে হয়। আমার সবসময় মনে হয় এবং হ্যাঁ। ওরও মনে হয় যে আমরা এটা মীমাংসা করে চেয়েছে? ফেলা উচিত। আপনাকে হ্যাঁ, হ্যাঁ, বলেছে? হ্যাঁ বলেছে। এখন যদি মামুন চলে আসে, হুম, হুম। আপনি কি করবেন? অবশ্যই মীমাংসা করে ফেলব। আমি বসেই আছি। আবারও আগের মতো একসাথে আমি থাকবেন? চাই সবকিছু ঠিকঠাক হয়ে যাক। কারণ আ ঝগড়াঝাটি করে দূরে থেকে আমি যেরকম ভালো নাই হুম, হুম। এবং আমি
1000% শিওর যে সেও ওরকম ভালো নেই। তার যতই যাই হোক না কেন, সে যতই উদ্যোক্তা হোক না কেন, যতই বিজনেসম্যান হোক না কেন, যতই কাড়ি টাকা কামাক না কেন, হুম, যতই হুম। জায়গায় ঘুরুক না কেন, আমি তো ওকে বুঝতে পারি। সো ও মন থেকে ভালো নাই। মামুনের ফ্যামিলি মানে ওর মা যোগাযোগ করে আপনার সাথে? উনার সাথে কয়েকদিন আগে আমার একটা জায়গায় যাওয়া হয়েছিল একসাথে হুম। এবং খুব নরমাল কথাবার্তা আলোচনাই হয়েছে। উনি আগে যেভাবে আমার সাথে যেভাবে কনভারসেশন করতেন ওভাবেই করেছে। বাসার ছবি পাঠিয়েছে, মুরগির ছবি, বাচ্চাদের ছবি মানে যেরকম হুম, হয় আরকি, হুম। যেরকম কনভারসেশন ওই একই ওভাবেই মানে একটা গাড়িতে আমরা প্রায় ৪-৫ ঘন্টা ছিলাম একটা জায়গায় যাওয়ার কারণে। আচ্ছা, তো আচ্ছা। তখন উনি ছিলেন। তো উনার সাথে আমার খুব স্বাভাবিক কথাবার্তা হয়েছে। উনাকে আমি কিন্তু অনেক পছন্দ করি। হ্যাঁ, আপনি বারবার মামুনের মায়ের কথা বলেছেন। সবসময় বলেছেন। আ নিশ্চয়ই আপনাকে অনেক আদর করে। হ্যাঁ, ওনার শুধু ওর মা না, ওর বাবা, ওর ভাই-বোন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর আ সকল আত্মীয়স্বজন, ওর নানু বাড়ির সাইডের নানু বাড়িতে আমার যাওয়া হয়েছে। ওখানে মামা, মামি, খালা, আ দাদু বাড়ির সাইডে যাওয়া হয়েছে। ওখানে ওর ফুপুরা, চাচারা সবাই আমাকে অসম্ভব ভালোবেসেছে। অসম্ভব আদর করেছে এবং অসম্ভব যতটুকু সম্মান দেওয়া দরকার সেটা দিয়েছে। আরেকটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আজকে যে লায়লা তার নিজেকে চেঞ্জ করলো, কিছুটা হলেও তো লায়লা নিজেকে চেঞ্জ করেছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা শুধু কি মামুনের জন্য নাকি নিজের জন্য? না, নিজের জন্য বলে আসলে কিছু এখনো ওইভাবে চিন্তা করছি না। যদি আল্লাহ না করুক, আমি আসলে না এখনো খুব ধৈর্য ধরে ওয়েট করছি যে আবার সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে সবকিছুই হতে পারে দুনিয়াতে। হুম, হুম, হুম। তো এখনো খুব ধৈর্য ধরে ওয়েট করছি যে সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। কারণ আমি আ খুব শান্তিতে নাই ওকে ছাড়া অ্যান্ড ও শান্তিতে নাই আমাকে ছাড়া। আর আপনি যেটা আমার আউটলুক এ চেঞ্জ এর কথা বলছেন, ও অলওয়েজ এমন না যে ও চাইতো যে আমি বড় চুল রাখি। ও সবসময় বলতো, "তুমি চুল ছোট করো। আমার ছোট চুল পছন্দ।" তো যখন আমি দেখলাম যে ওর নিজের ও আমাকে বলতো, "তোমার চুল ছোট করো।" কিন্তু ওর নিজের চুলের ব্যাপারে সে খুব স্টাইলিশ। তার চুল তার পৃথিবীর সবচেয়ে প্রিয়। মানে সেই চুল সে কেউ ধরতে পারবে না। সেই চুল নিয়ে কেউ কিছু বলতে পারবে না। উল্টাপাল্টা জায়গায় কাটা যাবে না। মানে চুল নিয়ে তার আধিক্যতা কম ছিল না। কখনোই। তো সেই চুলটা যখন কারাগারে যাওয়ার পরে আ ওর ইচ্ছার বিরুদ্ধে ছোট হুম, করে ফেলা হয়েছে। ছোট সে অনেক করেছে। হুম। এমন না যে ছোট কখনো করেনি। কিন্তু ওইটা ছিল তার ইচ্ছার বিরুদ্ধে করা। তো ওইটা যে কি পরিমাণ আমি কষ্ট পেয়েছি, এটা ২য় কোনো মানুষ বুঝতে পারবে না। ও যেরকম কষ্ট পেয়েছে, সেরকম অতটা কষ্ট না হলেও তীব্র কষ্ট পেয়েছি আমি অনেক। তো তখন আমার মনে হয়েছে যে ওর আমার দরকার নাই তো আমার চুলের। আমার চুল যাই হোক না কেন। মানে তখন ওটা মনে হয়নি যে না, মামু সবসময় বলত। মামু সবসময় বলত, "ছোট করে ফেলো না। তুমি চুল ছোট করো। এখন আমার কি ছোট চুল বলে পছন্দ।" মামুন? এখন কিছু বলে না। কথা হয় এখন? আম লাস্ট কথা হয়েছে I think লাস্ট 15 days ago ওর সাথে কথা হয়েছে। নরমাল কথা নাকি খুব আবেগঘন কথা? খুব আবেগঘন কথাই হয়েছে। আমাদের ডগিটা মারা গিয়েছিল। মামুন যখন বাসা ছেড়ে চলে যায়, তখন আমাদের বাসার ডগি, আমাদের পাখি, আমাদের পেটস ওরা খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। হুম। অ্যান্ড ওদের খুব অযত্ন হইতে থাকে। ওরাও খুব আনহ্যাপি, স্যাড হয়ে থাকতো। তো লাস্ট আ 15 days ago আমাদের একটা ডগি এরকম মারা যায়। তো ওটা শুনে সে বাসায় চলে আসছে এতদিন পরে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি লায়লা আ মামুনের জন্য নিজেকে একদম আপাদমস্তক চেঞ্জ করে ফেলেছে এবং এই লুকে লায়লাকে অনেক সুন্দর লাগছে। সত্যি অনেক, অনেক রিয়েলি অনেক নাইস লাগছে। একদম পরীর মতো লাগছে। তো থ্যাংক ইউ। লায়লার ভবিষ্যৎ চিন্তাভাবনা কি? কি আবার চায়? আমি যেটা বলেছি যে আমি খুব আ সিম্পল লাইফ লিড করি। আমার লাইফে খুব চাওয়া পাওয়া নাই যে আমার অনেক কিছু থাকতে হবে। হুম, হুম। আমার হচ্ছে শান্তির মতো যে কয়দিন বেঁচে আছি সে কদিন শান্তির মতো সচ্ছলভাবে, সৎভাবে বেঁচে থাকতে পারলেই আমি আ অনেক হ্যাপি হব। আমার ফিউচারের জন্য খুব চাওয়া পাওয়া কিছু নাই। আমি যতদিন বেঁচে আছি আমি যদি পিসফুলি বেঁচে থাকতে পারি সেটাই আমার জন্য আ মানে আমার কাম্য আরকি। এই পিসফুল
বেঁচে থাকাটা এটা কি মামুনকে ছাড়া নাকি? এটা এটা আমি এখন পর্যন্ত আশা করি যে মামুনকে সহ। তারপরেও যেটা আছে যে মানুষের লাইফে কখন কি হয়ে যায় সেটা বলা যায় না। যেমন অনুষ্ঠানের শুরুতে আমি আপনাকে বলেছিলাম মামুন আমাকে শুধু একবার না আ মানে যতদিন ছিলাম আমরা একসাথে ততদিনই ও বারবার বলেছে যে আমি ওকে ছেড়ে কখনো যাব না। পাবলিকলি বলেছে। হুম, হুম, নিউজ মিডিয়ার সামনেও বলেছে আমি লায়লাকে ছেড়ে কখনোই যাব না। কিন্তু আমরা যে এরকম এত বড় একটা মানুষের লাইফে যেটা আমরা দেখে আসতাম হুম। সেটা যে আমাদের লাইফেও হয়ে যাবে এটা আমরা দুজনে কেউ ড্রিমও করি নাই। ওয়াইল্ড ড্রিমেও আমাদের আসে নাই। ফিউচারে কি হবে জানি না। বাট উইশফুল থিংকিং করতে তো চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সব প্রবলেম সলভ করে যেন একসাথে থাকার তৌফিক দেন। ভালোবেসেছে, যারা ভালোবাসি শব্দটা এবং ভালোবাসার জন্য যারা অমর হয়েছে, তাদের প্রত্যেকের নিজস্ব একটা মতামত রয়েছে। লালার কাছে কি মনে হয় এই যে ভালোবাসার সংজ্ঞা কেমন হওয়া উচিত? আমি আসলে এটা কোনো সংজ্ঞার ভিতরে ফেলতে পারি না। বাট আমার কাছে মনে হয় যে যার কাছে যার শান্তি মিলে, যার কাছে হুম, যার হুম। পিস আছে, যার কাছে যার রেসপেক্ট আছে, এটাই ওভারঅল যার কাছে আমি আরাম পাই সবকিছু ব্যাপারে। মানসিকভাবে, আ সোশ্যালি সবভাবে। আমরা সবাই জানি যে ভুল ত্রুটি নিয়ে মানুষ। আ এই যে এখানে লায়লা বসে আছে, এখন পর্যন্ত লায়লার কি মনে হয় যে সে তার জীবনে কি ভুল করেছে? আ লাইফে আসলে অনেক ভুলই তো হয়েছে। আ এখন মনে হয় যে হয়তো মেজাজটা আরেকটু কন্ট্রোলে রাখা উচিত ছিল। আউট অফ কন্ট্রোল না হওয়া উচিত ছিল। আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল। বাট ওই সিচুয়েশন গুলো এরকম অ্যারাইজ করেছে যে ওই সিচুয়েশন এ পড়ে হয়তো এর চেয়ে বেশি আর কিছু করাও সম্ভব না। তারপরেও আমার এটাই মনে হয় যে হয়তো আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল বা আরো মেজাজটাকে আরো কন্ট্রোলে রাখা উচিত ছিল। আ আপনার কি কারো সম্পর্কে কিছু বলার আছে? আ কারো কেউ বলতে তো একমাত্র মামুনই আছে সোশ্যাল মিডিয়াতে। ওর সম্পর্কে জাস্ট এটাই বলতে চাই সবসময় ভালো থেকো। আর এই তো জীবনে অনেক শাইন করো, অনেক উন্নতি করো। সবসময় শান্তিতে থাকো। এই দোয়াই করি। লায়লা, আপনার তো একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এবং আপনাকে অনেকে দেখতে চায় এবং আপনাকে অনেকে খুবই বেশি পছন্দ করে। সেই অডিয়েন্স সম্পর্কে কিছু বলার থাকলে যদি বলতেন? দর্শকদেরকে আমি এটাই বলব যে, ১ নাম্বার কথা যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো খুব স্ট্রং মাধ্যম কোনো সামাজিক তথ্য দেওয়ার জন্য। এখান থেকে আপনারা নিজেরা নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে আপনারা ইনফরমেশন গুলো নিজেদের লাইফে কালেক্ট করবেন। এখান থেকে যে আপনাদের শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনাদের কোনো কিছু খারাপ লাগলে ইগনোর করার একটা অপশন আছে বা আপনারা যদি মনে করেন যে এই টপিকটা আপনার জন্য সুইটেবল না, আপনারা ক্রস দিয়ে চলে যাবেন। যেই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগেনি বা খারাপ লেগেছে বা মনে হয়েছে যে আপনাদের পরিবার হুম, বা হুম। আপনাদের জন্য উপযোগী না, সেটা আপনারা দেখবেন না। আর আমাদের লাইফটা অল ইন এ সাডেন সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। তো এটার জন্য যদি আ আপনাদের ব্যক্তিগতভাবে কোনো রকম খারাপ বা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে আপনাদের লাইফে, তার জন্য আমি এবং প্রিন্স মামুন দুজনেই অলওয়েজ ক্ষমা প্রার্থী। তো আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবসময় প্রিন্স মামুন এবং আমাকে ভালোবাসার মধ্যে রাখবেন। লায়লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে এসছেন এবং হচ্ছে আপনার জন্য প্রার্থনা করি যে আপনার এবং মামুনের মধ্যে যে সম্পর্কটা চলছে, এটা খুব শীঘ্রই যেন একটা মীমাংসা হয়ে যায় এবং আপনারা শান্তিতে থাকেন এবং আপনারা শান্তিতে থাকলে আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। খুব ভালো লেগেছে একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমি আসলে আগে কখনো এই ধরনের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি। আজকে ফার্স্ট টাইম। খুব ভালো লাগলো। আর আপনার দোয়ায় আমাদের দুজনকেই রাখবেন যেন আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেয়। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি। আমার সাথে ছিলেন লায়লা এবং আমি ছিলাম ইসমাত জাকিয়া। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।